আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সাক্ষ্য আইনের 1872 সালে আলোচনা চলমান, একদম শেষ পর্যায়ে আমরা। হয়তো আশা করি আর তিনটা ক্লাসে ইনশাল্লাহ সাক্ষ্য আইন শেষ হবে আমাদের। কত পর্যন্ত ছিল কত ক্লাসে সাক্ষ্য আইনের? 124, 25, 125 ধারা পর্যন্ত, তাই না? সাক্ষ্য আইনের 125 ধারা পর্যন্ত। একটু জাস্ট মিনিট। জরুরি কল প্রেস থেকে একটু, হ্যাঁ। একটু 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, মোবাইলে ক্লাস চলতেছে, বলো কি বিষয়। কালার চেঞ্জ হবে না, কালার চেঞ্জ হবে না, কালার ওইটাই থাকবে। হ্যাঁ, কালার চেঞ্জ করার কোনো সুযোগ নেই। ঠিক আছে। না না না, না না, কালার ওইটাই থাকবে, কালার এটাই, কালার চেঞ্জ হবে না। ঠিক আছে, ক্লাসে আছি, ফোন দিলে এটা ফোন দিও, ঠিক আছে। মোবাইলে ফোন করো না। আচ্ছা, তাহলে সাক্ষ্য আইনের গত ক্লাসে ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু অষ্টম অধ্যায় থেকে, তাই না? সাক্ষী সম্পর্কিত। তাহলে সকল ব্যক্তি আদালতে সাক্ষ্যদানের কি যোগ্য? যোগ্য না? আদালতে সকল ব্যক্তি কি করতে পারে? সাক্ষ্য দিতে। সকল ব্যক্তি আদালতে সাক্ষ্যদানের কি হবে? যোগ্য হিসেবে গণ্য হবে। আদালত যদি মনে করেন, তাহলে সকল ব্যক্তি মানে সকল সুস্থ স্বাভাবিক ব্যক্তি যারা আছে তারা, তাই তো। আবার আদালত যদি মনে করে এখানে কোনো ব্যক্তি বয়স কম বা বেশি, অথবা শারীরিক বা মানসিকভাবে অসুস্থ বা সমস্যা, তারাও সাক্ষ্য দিতে পারবে। কেন? যদি তারা প্রশ্ন বুঝে উত্তর দিতে কি হয়, সক্ষম হয়। তাহলে সেই পরিস্থিতিতে কিন্তু, এছাড়া সম্ভব না। সাক্ষ্য আইনের 119 দ্বারা, আজকে একটু লম্বা আলোচনা করব। সাক্ষ্য আইনের 119 দ্বারা আলোচনা বিষয় হচ্ছে বুবা ব্যক্তি সাক্ষ্য দিতে পারে কিভাবে? ইশারা ইঙ্গিতের মাধ্যমে অথবা লিখনের মাধ্যমে। তবে এটা প্রকাশ্যে আদালতে হইতে হবে। এই কথাগুলো আলাদা আলাদা ভাগ করবেন। প্রকাশ্যে আদালতে হইতে হবে। আর বুবা ব্যক্তির সাক্ষ্য কি সাক্ষ্য হিসেবে গণ্য হবে? মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। 120 দ্বারা, যদি কোনো কিছু না বুঝেন, ভিতরে এত লম্বা আলোচনা। স্বামী বা স্ত্রী, স্ত্রী বা স্বামীর পক্ষে কি যোগ্য সাক্ষী? তাহলে স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী, তবে এর শর্ত আছে। যদি প্রশ্ন ভিতর থেকে করে গভীরে, তাহলে ফৌজদারি মামলার ক্ষেত্রে কি বিপক্ষেও, বিরুদ্ধেও যোগ্য সাক্ষী। দেওয়ানি মামলার ক্ষেত্রে পক্ষেও যোগ্য সাক্ষী। মানে কি যোগ্য সাক্ষী? মানে তারা আদালতে কি করতে পারবে? মামলার কার্যক্রমে পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দিতে পারবে, তাদের সাক্ষী নেওয়া যাবে। তাহলে কারা কারা সাক্ষী যোগ্য, আমরা কিন্তু এই অধ্যায়টা পড়তেছি। এই অধ্যায়টা কি, আমরা কারা কারা যোগ্য সাক্ষী, এই অধ্যায়টা আমরা পড়তেছি। এখন স্বাভাবিকভাবে একজন মস্তিষ্ক বিকৃতি বা পাগল ব্যক্তিকে যোগ্য সাক্ষী যোগ্য? স্বাভাবিকভাবে সে যোগ্য না। তবে আদালত যদি মনে করেন যে সে মস্তিষ্ক বিকৃত, তাতে কি প্রশ্নটা বুঝে উত্তর দিতে পারতেছে, তাহলে কি কি সে যোগ্য? তাহলে সে যোগ্য। সাক্ষ্য আইনের 121 দ্বারা জজ ম্যাজিস্ট্রেট কি সাক্ষ্য দিতে পারে? যদি ভালো বুঝেন তাহলে বলবেন জজ ম্যাজিস্ট্রেট সাধারণত তথ্য বা সাক্ষ্য দিতে বাধ্য নয়। তবে উনার বিচারাধীন ক্ষেত্রে উনি বিচারক হিসেবে দায়িত্ব পালন করতেছে, ওই অবস্থার ভিতরে কোনো একটা ঘটনা ঘটে গেছে, তাই না, যেটা ওনার দৃষ্টিগোচরে আসছে, তাহলে এই বিষয় সম্পর্কে একজন জজ ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? সাক্ষ্য দিতে পারেন। সাক্ষ্য আইনের কত দ্বারা? 21, 121 দ্বারা। তাহলে 121-এর 3টা পদ। যেমন আপনার নাইমুর রহমান, আপনি একজন ম্যাজিস্ট্রেট। এখন মিজান বলতেছে নাইমুর রহমান ম্যাজিস্ট্রেট আমার কি করছে, জোরপূর্বক ভয়ভীতির মাধ্যমে আমার স্বীকারোক্তি আদায় করছে।
তাহলে নাইমুর রহমান কি সাক্ষ্য দিবে এই বিষয়ে? না, এই বিষয়ে তথ্য বা সাক্ষ্য দিতে বাধ্য নয়। নাইমুর রহমান বিচার কার্যক্রম পরিচালনা করার সময় দেখতেছে যে এই পক্ষগুলা কি 19-20 করতেছে, ভেজাল করতেছে, উনি কি সাক্ষ্য দিয়ে দিবে? উনি রায় দিবে, সাক্ষ্য দেওয়ার তো দরকার নাই। কিন্তু বিচারকের সামনেই কোনো অপরাধ হয়ে গেছে, একজন আরেকজন আঘাত করে ফেলছে, তাহলে উনি বিচারক কি করবেন? সাক্ষ্য দিবেন, দিতে পারবেন। সাক্ষ্য আইনের 121 দ্বারা স্বামী স্ত্রীর গোপন বার্তার যে আদান প্রদান, এগুলো প্রকাশ করাইতে বাধ্য করা যাবে না। রাষ্ট্রীয় অপ্রকাশিত যে দলিলগুলো আছে, যেগুলো প্রকাশ করলে জনস্বার্থে কি ঘটবে, ব্যাঘাত ঘটবে, তাহলে সেই সমস্ত বিষয় সম্পর্কে কোনো তথ্য বা সাক্ষ্য দিতে বাধ্য নয়। অফিস প্রধান যদি অনুমতি দেয় তাহলে দিতে পারবে এখান থেকে। এই যে সরকারি বার্তা, সরকারি লব্ধ কোনো বার্তা যা প্রকাশ করলে কি ঘটবে, জনস্বার্থে ব্যাঘাত ঘটবে। প্রকাশ করলে জনস্বার্থে ব্যাঘাত ঘটবে এই সম্পর্কে তথ্য বা সাক্ষ্য দিতে বাধ্য নয়। সাক্ষ্য আইন 124 দ্বারা অপরাধ সংগঠনের সংবাদ পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট, রাজস্ব বিভাগীয় অফিসার কোথায় থেকে পাইলো, এই সম্পর্কেও তারা তথ্য প্রদান করতে বাধ্য নয়। আজকে আমরা অষ্টম অধ্যায়ের আলোচনাগুলো করি, নবম অধ্যায়ে কিছু আলোচনা শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কিন্তু আলোচনা চলতেছে। সাক্ষ্য আইনের 126 দ্বারা পেশা সম্পর্কিত বার্তা। কি সম্পর্কিত? পেশা সম্পর্কিত বার্তা। অনেক বড় ধারা, অনেক লম্বা আলোচনা করা যায়, কিন্তু আমাদের মূল জায়গাটা আসলে কি? আমরা 126 ধারা এক সময় পড়তাম, যে সহজ আলোচনা কি সাক্ষ্য 126 ধারা কি নিয়োগ? আইনজীবী নিয়োগ, নাকি? এটা পড়তাম না সাক্ষ্য 126 ধারা উকিল নিয়োগ? আসলে কি সাক্ষ্য 126 ধারা উকিল নিয়োগ? এটা এরকম হয়ে আছে কেন? এই সাক্ষ্য 126 ধারা কি আসলে উকিল নিয়োগ? এরকম কোনো কথা? তাহলে উকিল নিয়োগের ধারা কত? আপনি একজন উকিল নিয়োগ করবেন, তার ধারা কত? ধারা জানেন? একজন উকিল নিয়োগ করতে হবে আপনাকে একজন আইনজীবীর সাথে যোগাযোগ করার বা নিয়োজিত করার সুযোগ দিতে হবে। বাংলাদেশ সংবিধানের 33 অনুচ্ছেদ, বাংলাদেশ সংবিধানের 33 অনুচ্ছেদে একজন আসামি তার পছন্দ মতো একজন আইনজীবীর সাথে কি করতে হবে? নিয়োজিত করার সুযোগ দিতে হবে। এটা একটা। এরপরে আরেকটা আছে ধারা, একজন আসামি তার আইনজীবীর মাধ্যমে, কার মাধ্যমে? তার উকিলের মাধ্যমে কি করতে পারবে? উকিল নিয়োজিত করে তার মাধ্যমে আত্মপক্ষ সমর্থন আনতে পারবে। ফৌজদারি কার্যবিধির 340 ধারা। ক ধারা? 340-এর 1 ধারা। আবার ফৌজদারি কার্যবিধি আইনের 46-এর সংশোধনী, ফৌজদারি কার্যবিধি আইনের 46-এর সংশোধনী কত? টাইপেন কয়ের চ 12 ঘন্টার ভিতরে তার আইনজীবীর সাথে কি করাইতে হবে? যোগাযোগ করাই দিতে হবে, তাই না? এগুলো হলো উকিল নিয়োগের দ্বারা জায়গা। কিন্তু এই জায়গাটা আসলে কি? এখানে বেশ কিছু কথা। ধরেন আপনার নাম হলো কি, মতিউর রহমান সবুজ। তো আপনি মতিউর রহমান সবুজ, আপনি একজন অ্যাডভোকেট। অ্যাডভোকেট তো পড়ছেন, পড়ছেন না? যাতে ফৌজদারি কার্যবিধি আইনে গ্যাপ আছে, অথবা আপনার ফৌজদারি কার্যবিধি আইনটা পড়লেও কিছু কিছু জায়গা আবার ভুলে যাচ্ছেন, মনে থাকতেছে না। তাহলে নতুন ব্যাচে কিন্তু আপনাদের লিঙ্ক দেওয়া হচ্ছে। গত ক্লাসে লিঙ্ক দিছি না? লিঙ্ক দিছি, যদি আপনারা চান তাহলে ওই ক্লাসটাও আবার গ্রুপে অডিও ভিডিও দিয়ে দিব, যদি আপনারা মনে করেন যে দিলে ভালো হবে। অডিও ভিডিও তো আগেই আছে আপনাদের, ওইখানে আরো সময় নিয়ে আলোচনা করা আছে। কিন্তু ক্লাসগুলা আহ যদি সুযোগ থাকে তাহলে মিস করবেন না, কারণ নতুন যারা আছে তারা তো আর এই সুযোগটা পাচ্ছে না। তা আপনারা তো ফৌজদারি ক্লাসগুলা এই সাক্ষ্যের পাশাতে আপনারা ওই বেসের ক্লাসটা করতে পারতেছেন। ঠিক আছে, এগুলো যত শুনবেন তত বেশি সেট হবে, হ্যাঁ? তাহলে এই সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। ওকে। সাক্ষ্য আইনের, তাহলে এই যে উনি একজন উকিল, উকিল কি কাজ? আইন ব্যবসা করা না? আইন ব্যবসা করা। এখন এই উকিলের পক্ষে উকিলের সাথে একজন আছে মক্কেল। মক্কেল কাকে বলে? মক্কেল কি বাদী না বাদী না আসামি বলেন তো? হাত উঠান। মক্কেল কি বাদী না আসামি? কোনটা সঠিক? মক্কেল হলো দুইটাই। ধরেন আমি একজন অ্যাডভোকেট, আসামি আমার কাছে আসলো, সে আমার মক্কেল। বাদী পক্ষ আমার পক্ষে আসলো, সে আমার কি? মক্কেল, মানে আমার ক্লায়েন্ট, আমার কাস্টমার আর কি। বুঝছেন? আচ্ছা, এখন ধরেন আমি কার পক্ষের? ধরেন আমি আসামি পক্ষের উকিল। এখন আসামি পক্ষের যে আমি উকিল, আমি এই টোটাল মামলার ক্ষেত্রে আসামির কাছ থেকে আমি টাকা পয়সা নিছি, তাই না? নিছি তো। দেওয়ার পরে আসামির পক্ষে আমি মামলা পরিচালনা করলাম।
টোটাল আদালতের ভিতরে আমি সর্বোচ্চ চেষ্টা করলাম যেন আমার মক্কেল বা আসামির যেন কি না হয়, দণ্ড না হয়। লাস্টে দেখা গেল অনেক চেষ্টা করে আমি পারলাম না, আমার আসামির কত বছর, 10 বছর কারাদণ্ড হয়ে গেছে। কত বছর? 10 বছর। তাহলে আসামিকে বাঁচানোর জন্য আমি আসামি নির্দোষ বলছি কিনা? বলছি না? আমার মক্কেল নির্দোষ, অনেক দলিল পত্র উপস্থাপন করছি, অনেক কিছু। তাহলে আমি যে এতক্ষণ আদালতে এই যে আসামির পক্ষে এত এত কথা বললাম, আসামির যদি 10 বছর দণ্ড হয়, তাহলে আমার কত বছর দণ্ড হবে? উকিল হিসেবে মতিউর রহমানের কত বছর দণ্ড হবে? কথা বলেন। দণ্ড হয়? হয় না? তাহলে এতক্ষণ তো আসামির পক্ষে কথা বলেন, আসামির দণ্ড হইলো, তাহলে এই উকিলের কেন হইলো না? সাক্ষ্য আইন 126 দ্বারাই উকিল রেহাই পাবে। কত দ্বারাই? সাক্ষ্য আইন 126 দ্বারাই। কেন রেহাই পাইলো? কারণ এটা উকিলের আইনগত অধিকার। এটা উকিলের কি? তাহলে কি এটা আসামির আইনগত অধিকার না উকিলের? উকিলের অধিকারের দ্বারা। অর্থাৎ বলতেছে একজন ব্যক্তি কোনো অপরাধ করার পরে এই অপরাধীর পক্ষেও আইনানুগভাবে মামলা পরিচালনা করার সুযোগ, ক্ষমতা একজন উকিলের আছে। বুঝাইতে পারছি? আর যদি উকিলকেও শাস্তি দেওয়া হইতো, তাহলে প্রত্যেক আসামির সাথে ধরেন উকিলেরও শাস্তি হইতো, তাহলে তার উকিল খুঁজে পাওয়া যেত না, সব উকিল কোথায় থাকতো? জেলে। তাহলে 126 দ্বারা রেহাই পাইছে। আচ্ছা, এটা গভীর আলোচনা। আসলে আমাদের জায়গাটা কি? তাহলে উকিলের সাথে যখন আপনি কোনো কিছু তথ্য, মামলা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে উকিলের কাছে আপনি তথ্য দিবেন না? ও এখানে একটা কথা বলে নেই, পয়েন্ট। তাহলে আসামি অপরাধ করার পরে তার পক্ষে কি একজন আইনজীবীর মামলা পরিচালনার ক্ষমতা আছে? আছে কিনা? কিন্তু এখনো কোনো অপরাধ করেন নাই, আপনি একজন অ্যাডভোকেটের কাছে গেছেন যে স্যার আমি কিন্তু একজনকে খুন করব, পরে কিন্তু আপনার কাছে আসবো, আপনি কিন্তু আমার পক্ষে মামলা পরিচালনা করতে হবে। অথবা স্যার আমি কিন্তু একটা জমি দখল করে নিয়ে নিব জালিয়াতির মাধ্যমে, যদি বিপদে পড়ে যায় আপনি কি করবেন? আপনি কিন্তু আমার পক্ষে মামলা পরিচালনা করবেন। তখন উকিলের কাজটা বৈধ হবে? তখন কিন্তু উকিলের কাজ বৈধ হবে না। তাহলে উকিলের কাছে কি অপরাধ করে যাবেন না অপরাধ করার আগেই যাবেন? অপরাধ করার পরে উকিলের কাছে যদি যান, তখন উকিলের কাজ বৈধ। কিন্তু অপরাধ এখনো করেন নাই, ভবিষ্যতে করবেন, আগে উকিলের সাথে কি করতেছেন? এই ক্ষেত্রে কিন্তু উকিল এই তথ্য গোপন রাখতে বাধ্য নয়। আচ্ছা, তাহলে আমাদের 126 ধারার মূল আলোচনা কি? তাহলে আপনি একজন উকিলের কাছে মামলার তথ্য দিবেন না? দিবেন কিনা? ধরেন কোন একটা অপরাধ করে গেছেন, কিভাবে করছেন, এইভাবে এইভাবে করছি স্যার আমারে বাঁচান, ইত্যাদি। তাহলে তথ্য কার কাছে দিলেন? উকিলের সাথে দিলেন। তারপরে কোন দলিল পত্র চাইলো উকিল আপনার কাছে, দলিল পত্র আছে বলে হ্যাঁ আছে, দলিলগুলো আমাকে দেন, দিছেন। এখন উকিল আপনাকে বলতেছে ঠিক আছে আমি যেভাবে বলি আপনি এইভাবে এইভাবে করবেন, এই কথা কারোর সাথে বলবেন না, এই বিষয়গুলো কারোর সাথে প্রকাশ করবেন না, এই জায়গায় যাবেন না, ইত্যাদি ইত্যাদি। এটা কে বলতেছে? এটা উকিলে বলতেছে। তাহলে কয়টা লেনদেন হইলো বলেন তো? লেনদেন কয় রকমের হইলো বলেন তো দেখি, কে বলতে পারবেন? 3 ধরনের লেনদেন হয়েছে। মক্কেল উকিলকে তথ্য দিছে, দলিলপত্র দিছে। আর উকিলে মক্কেলকে কি দিছে? পরামর্শ দিছে, বুদ্ধি দিছে। সাক্ষ্য 126 দ্বারা বলতেছে একজন উকিল এই মক্কেলকে যে অনুমতি, মক্কেলকে যে পরামর্শগুলো দিল সেগুলা, মক্কেল যে তাকে দলিল দিল এবং তথ্য দিল, এগুলা কার অনুমতি ছাড়া? হাইকোর্টের অনুমতি ছাড়া প্রকাশ করতে পারবে না, আদালতের অনুমতি ছাড়া কারো কাছে প্রকাশ করতে পারবে না, সরকারের অনুমতি ছাড়া প্রকাশ করতে পারবে না, নাকি মক্কেলের অনুমতি ছাড়া? মক্কেলের অনুমতি ছাড়া কারো কাছে প্রকাশ করতে পারবে না। তাহলে 126 দ্বারা একজন উকিল কার কাছে দায়বদ্ধ? সরকারের কাছে, আদালতের কাছে, নাকি মক্কেলের কাছে? মক্কেলের কাছে। 126 দ্বারা উকিল পেশা সম্পর্কিত যে তার দায়িত্ব বা বার্তাটা, কি বার্তা তাকে দেওয়া হয়েছে? যাবতীয় তথ্য প্রচার করে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে, দলিল প্রকাশ করে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে, নাকি তথ্য এবং দলিলগুলা গোপন রাখার বার্তা দেওয়া হয়েছে? বলছে তথ্য এবং দলিলগুলা কি রাখবেন? গোপন রাখবেন, কারণ সে বিপদে পড়ে আপনার কাছে আসছে, যদি আপনি এগুলো সব ফ্লাশ করে দেন তাহলে তো তার বিপদ, তাই কি না? এই জন্য এটা কি, এই জন্য এই দিক থেকে গিয়ে কি হলো, এটা একটা আসামির আইনগত কি অধিকার হইতে পারে, এটা হইতে পারে। কিন্তু উকিল নিয়োগের মাধ্যমে তো সরাসরি উকিল নিয়োগ, বিষয়টা কিন্তু এরকম না। তাহলে সহজ কথা কি, একজন মক্কেল কোনো অ্যাডভোকেট, কোনো অ্যাটর্নি, কোনো ব্যারিস্টারের কাছে যখন কোনো মামলার বিষয়ে কোনো তথ্য দিবে উকিলকে, কোনো দলিল দিবে, অথবা
উকিল তাকে যে পরামর্শগুলা দিবে এই বিষয় সম্পর্কে উকিল কোনো তথ্য প্রকাশ করতে পারবে না। কত দ্বারা? সাক্ষ্য আইনের 126 দ্বারা। এখন ধরেন উকিলের সাথে উকিল পরিবর্তন হয় কিনা, কিছুদিন মামলা চালানোর পরে মনে হচ্ছে উকিল দুর্বল, এই উকিল দিয়ে কাজ হবে না, তাহলে মতিউর রহমান কি উকিল চেঞ্জ করে কার কাছে চলে গেছেন? রায়হান নামক উকিলের কাছে চলে গেছেন। এখন কি মতিউর রহমান এই তথ্যগুলো গোপন রাখবেন, প্রকাশ করে দিবে? তার সাথে চুক্তিতে আবদ্ধ থাকুক বা না থাকুক, কখনো এই তথ্যগুলা কি করতে পারবে না, সে প্রকাশ করতে পারবে না। দ্বারা হলো সাক্ষ্য আইনের কত দ্বারা? সাক্ষ্য আইনের 126 দ্বারা। বুঝছেন বিষয়টা? বুঝা গেছে? কি বুঝছেন? তাহলে সাক্ষ্য আইনের 126 দ্বারা কোনটা সঠিক? মক্কেলের দেওয়া তথ্য প্রকাশ করবে না, মক্কেলের দেওয়া দলিল পত্রের বিষয়ে কাউকে বলবে না, মক্কেলকে তিনি যে বুদ্ধি পরামর্শ দিলেন এই বিষয়ে কাকে বলবে না, নাকি সব কয়টাই সঠিক? সব কয়টাই সঠিক। কার অনুমতি ছাড়া বলবে না, কার অনুমতি ছাড়া প্রকাশ করবে না? মক্কেলের অনুমতি ছাড়া প্রকাশ করবে না। ধারা কত? 126। নেক্সট এমসিকিউ প্রশ্ন, যে তথ্যগুলো কতক্ষণ গোপন রাখতে বাধ্য? যতক্ষণ পর্যন্ত মক্কেলের সাথে চুক্তিতে আবদ্ধ আছে ততক্ষণ, নাকি চুক্তি বাতিল হয়ে যাওয়ার পরেও? কি? উত্তর হলো দুইটাই সঠিক। দুইটাই কি সঠিক? একজন উকিল কোনো ব্যক্তি অপরাধ করার পূর্বে তার পক্ষে মামলা পরিচালনা করতে পারবে, নাকি অপরাধ করার পরে? অপরাধ করার পরে। ধারা কত? সাক্ষ্য আইন 126 দ্বারা। তাহলে মক্কেলের দেওয়া তথ্যগুলা গোপন রাখছে, আবার মক্কেলকে তিনি যে তথ্য পরামর্শ দিচ্ছে এগুলো কিন্তু কি রাখছে? গোপন রাখছে। এখন উকিল যে মক্কেলকে বুদ্ধি পরামর্শ গুলা দিল, মক্কেল কি এগুলো প্রকাশ করে দিবে, আদালতে বলে দিবে ইচ্ছা করে চাইলেই? এগুলো সে গোপন রাখতে পারবে সাক্ষ্য আইনের 129 দ্বারা। কত দ্বারা? সাক্ষ্য আইন 129 দ্বারা। বুঝেন নাই? আইন উপদেষ্টার সাথে, আইন উপদেষ্টাকে ধরেন আপনার অ্যাডভোকেট, আইন উপদেষ্টার সাথে যে গোপন বার্তা আদান প্রদান তথ্য, এগুলো একজন মক্কেলে কি রাখতে পারে? গোপন রাখতে পারে। এগুলো সম্পর্কে সে তথ্য প্রদানে কি নয়? বাধ্য নয়। জাস্ট মিনিট, এটা হুম। এই কথাটা বলা হচ্ছে কত আইনের? সাক্ষ্য আইনের 100 কত দ্বারা? 26 দ্বারা। তাহলে উকিল মক্কেলের তথ্য উকিলে গোপন রাখবে কত দ্বারা? 26। উকিলের দেওয়া তথ্য মক্কেল গোপন রাখবে দ্বারা কত? সাক্ষ্য আইনের 129। যদি আদালতে কোনো সাক্ষ্য দেওয়ার বিষয় সম্পর্কিত না হয় ততক্ষণ এই বিষয়গুলো তিনি কি রাখতে পারেন? গোপন রাখতে পারেন। আচ্ছা, এখন ধরেন এই যে উকিল সাহেব তথ্য গোপন করে রাখলো, আসামির তথ্য উকিলের কাছে গোপন, তাহলে উকিলকে বিশ্বাস করছে না? বিশ্বাস করছে। এখন উকিলের অফিসে যে কম্পিউটার অপারেটর আছে, উকিলের অফিসে যে কেরানি আছে, মোহরি আছে যারা, তারা তথ্যগুলো প্রকাশ করে দিল, তাহলে আসামির অবস্থা খারাপ না? মক্কেলের অবস্থা খারাপ কিনা? তাহলে 127 বলছে 126 ধারার বিধানগুলা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? সাক্ষ্য আইন 126 ধারার বিধানগুলা যারা ট্রান্সলেটর আছে, যারা দুভাষী আছে, যারা আপনার উকিল বা ব্যারিস্টারের সাথে যারা কাজ করে, কেরানি কর্মচারী আছে, তাদের ক্ষেত্রে 126 ধারার বিধানগুলো কি হবে? প্রযোজ্য হবে। 127 ধারা। তাহলে 126 ধারা নির্দেশনা কার জন্য? মক্কেলের জন্য, উকিলের জন্য, নাকি উকিলের কেরানি কর্মচারী চাকরের জন্য? তাহলে উকিলের সাথে যারা কাজ করে, সে ট্রান্সলেটর বা দুভাষী হতে পারে, অথবা কোনো মোহরি হতে পারে, তাই না? মোহরি বুঝেন তো নাকি? যারা সহকারী, তারা নিজেরা কি বলে? বলে সহকারী উকিল। সহকারী উকিল বলে না মোহরিরা? বলে সহকারী উকিল। আচ্ছা, তো সাক্ষ্য আইনের 127 দ্বারা এই বিধানগুলো কি হবে? তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। 27। সাক্ষ্য আইনের 128 ধারা। 128 ধারা থেকে সাধারণত প্রশ্ন হয় নাই এখন পর্যন্ত। অনেকে বলবেন এটা বুঝি না, একটু আবার বলেন। এটা বুঝি নাই, আবার একটু কি করেন বলেন। তাহলে সেই ক্ষেত্রে এটা স্বাভাবিক। সত্য প্রণোদিত হইয়া, সত্য প্রণোদিত হইয়া সাক্ষ্য দেওয়ার কারণে সুবিধা পরিত্যক্ত হয় না, এটা পেঁচানো দ্বারা। কিন্তু যদি সহজভাবে বুঝতে চান তাহলে বুঝার সুযোগ আছে। একটা উদাহরণ দিলেই বুঝবেন। যেমন ধরেন আপনি ইকবাল, আপনি একজন কি মক্কেল, আপনার উকিলের নাম কি? মনিরুল। তাহলে ইকবাল হলো মক্কেল, উকিলের নাম কি?
মনিরুল। এখন মনিরুল ইকবালের কাছে তত্ত্ব দিছে কি, যে আমরা 4 ভাই। কি আমরা কয় ভাই? 4 ভাই। ধরেন একটা তত্ত্ব সহজে বোঝানোর জন্য, তাহলে 4 ভাইয়ের নাম কি? ধরেন আরিফুল, মনিরুল, তারপরে হচ্ছে গা আরিফুল, দিদারুল, এরকম 4জন নাম বলছে তারা, 4টা ভাইয়ের নাম। ঠিক আছে, এটা একটা উকিলের কাছে কি দিছে? তত্ত্ব দিছে। ধরেন তত্ত্বটা উকিল কি গোপন রাখবে কিনা? কত ধারায় গোপন রাখবে? 126 ধারায়। 126 ধারায়। এখন মনিরুল আদালতে যখন মক্কেল হিসেবে সাক্ষী দিতেছে, সে হোক আসামি বা বাদী, সে সাক্ষ্য দেওয়া শুরু করছে যে আমার নাম হচ্ছে মনিরুল, আমরা 4 ভাই। বুঝেন কে বলতেছে এই কথাটা? মনিরুল। উকিল কিন্তু না। এখন উকিল সাহেব কি বলতে পারবে যে হ্যাঁ বাকিটা আমি বলি, তার আরেক ভাইয়ের নাম আরিফুল, দিদারুল? বলতে পারবে? বলতে পারবে? মক্কেল যদি নিজে থেকে বলা শুরু করে দেয়, তাহলে উকিল কি বলতে পারবে এখানে? না, না, উকিলকে কিন্তু বলার এখনো সুযোগ দেওয়া হয় নাই। কিন্তু যদি মনিরুল নিজেই বলে, উকিল সাহেব আপনি একটু এই তথ্যগুলো বলে দেন তো আদালতকে, তখন উকিল সাহেব বলতেছে মনিরুল, আরিফুল, হ্যাঁ, দিদারুল, ইত্যাদি, তারা 4 ভাই। তাহলে এই যে 4 ভাইয়ের নাম বলছে, এটা কি মক্কেলের অনুমতি ক্রমে বলছে না অনুমতি ছাড়া? মক্কেল যদি অনুমতি দেয়, তাহলে যদি উকিল সাহেবে বলে, তাহলে তারটা জায়েজ আছে, রাইট আছে। মক্কেল যদি অনুমতি না দেয়, ততক্ষণ পর্যন্ত উকিল সাহেব কি করতে পারবে না? এই গোপন তত্ত্বগুলো প্রকাশ করতে পারবে না। তাহলে এখন প্রশ্ন হলো, উকিল সাহেব যে তত্ত্বটা 126 ধারায় গোপন রাখবে, 128 ধারায় এই তত্ত্বটা বলে দিছে। যদি নিজের ইচ্ছা করে নিজের ইচ্ছায় বলে দেয়, তাহলে 126 ধারার বিধানকে সে কি করছে? ধ্বংস করছে। যদি নিজের ইচ্ছায় না বলে, তার মক্কেল যদি বলে বলেন, তাহলে 126 ধারার সুবিধা থেকে সে কি হয় নাই? বঞ্চিত হয় নাই। 126 ধারার দায়বদ্ধতা তার নাই। 126 ধারা সে কি করছে? সংরক্ষিত করছে। এই কথাটা হলো সাক্ষ্য আইনের 128 ধারা। বুঝছেন? এটা পরীক্ষার প্রশ্নমুখী হয় না সাধারণত, কিন্তু একটু ব্যাখ্যা দিয়ে দিল যে সত্য প্রণোদিত হয়ে সাক্ষ্য দিলে সুবিধা বঞ্চিত হয় না, উক্তিটি ব্যাখ্যা করুন। বলবে এটা আবার কেমন প্রশ্ন, কোন আইনের এটা আবার? এরকম না, এরকম কিন্তু। ঠিক আছে, একজন ভালো স্টুডেন্ট, আদর্শ স্টুডেন্ট কিন্তু ছাড়ার পক্ষে না, ধারা ছেড়ে দেওয়ার পক্ষে না। বিশেষ করে কোন জায়গাগুলায় সাক্ষ্য আইন, দণ্ডবিধান, এগুলো ছেড়ে দিতে চাইবে না সে। তার মন সাই দিবে না যে আমি ধারাগুলো ছেড়ে দেই, এখানে 20টা ধারা আমি না পড়ি। একজন ভালো রেজাল্ট যারা করার প্রচন্ড মনের ভিতরে আগ্রহ, তারা এগুলো কখনোই করতে পারে না, এটা হতেই পারে না। ঠিক আছে। আর একবার যখন আপনার ছেড়ে দেওয়ার, মানে আমি যেগুলো পড়াচ্ছি এগুলো শুধু ছাড়তেছেন ছাড়তেছেন, যে এইগুলো নিব না আমি, আমার কাছে কঠিন মনে হয়, নিজে নিজে বুঝে ছেড়ে দিচ্ছেন, এক সময় গিয়ে দেখবেন 50% প্রশ্ন ছেড়ে দেওয়া গুলার ভিতরে চলে আসছে। কি করবেন আপনি তখন? তখন এই সারা বছরের পড়াশোনা একটা বছর কিন্তু নষ্ট হয়ে গেল। ঠিক আছে, অতএব একটু কষ্ট হবে, কিন্তু এটা এমন কোনো কষ্ট না যে আজকের ক্লাস থেকে পরবর্তী ক্লাসের ভিতরে এই জায়গাগুলো বোঝা যাবে না, এরকম করে না। গতকালকে আমার পুরাতন বেঁচে দণ্ডবিধি আইনের 26টা ধারা পড়াইছি, এবং ক্লাসেই বলাইছি যে আপনারা কি বলতে পারবেন? যে হ্যাঁ বলতে পারবো। বুঝে কে বলতে পারবেন? ম্যাক্সিমাম কিন্তু হাত উঠাইছে। দণ্ডবিধি 415 থেকে 440, 415 থেকে 440, 26টা ধারা পড়ানো হয়েছে। ইভেন ক্লাসেই মুখস্থ করছে কিন্তু, এবং ক্লাসেই অনেকেই বলতেছে। আমি বলছি যে আপনারা এমন লোক বলবেন যারা আগে এগুলা পড়েন নাই তারা, এবং বলার পরে বলছি যে আপনি কি আগে পড়ছেন এগুলা? কোনো আগে পড়ি নাই বা আগে পড়া ছিল না। হ্যাঁ, তাহলে মানে ইচ্ছা থাকলে, আগ্রহ থাকলে এটা আসলে পসিবল এরকম। ঠিক আছে, তবে এই সাক্ষ্য ক্ষেত্রে কিন্তু একদিন আমার 26টা ধারা পড়া পসিবল না, এটা হয় না সাধারণত। আচ্ছা, দণ্ডবিধির ক্ষেত্রে সম্ভব। সাক্ষ্য আইনের 128 কি বুঝছেন? এই মূল বইয়ের কথাই কিন্তু এটা। তাহলে সত্য প্রণোদিত হয়ে মানে কি? সত্য প্রণোদিত হইয়া সাক্ষ্য দেওয়ার কারণে সুবিধা পরিত্যক্ত হয় না। তো এই কথার সারমর্ম তাৎপর্য যদি আমরা উপান্ত টিকা অনুসারে বুঝতে চাই, তাহলে গভীরতা অনেক। তাহলে মূল কথা হলো, 128 ধারার উৎপত্তি হলো সাক্ষ্যের কত ধারা থেকে? 126 ধারা থেকে। 128 ধারার আবিষ্কার 126 ধারা থেকে। আবার সহজে বলি, একজন উকিল মক্কেলের তত্ত্বগুলা কত ধারায় গোপন রাখবেন? 26 ধারায়। 126 ধারায় যে তত্ত্বগুলা তিনি গোপন রাখবেন, এই তত্ত্বগুলা তিনি প্রকাশ করতে পারেন নিম্নের কোন শর্তে? ক, উকিলের ইচ্ছা মতন শর্তে, মামলা দীর্ঘমেয়াদী হয়ে গেলে সেই শর্তে, আদালতের নির্দেশে, নাকি মক্কেলের অনুমতি সাপেক্ষে বা নির্দেশনা সাপেক্ষে? মক্কেলের অনুমতি বা নির্দেশনা সাপেক্ষে। তিনি 126 ধারায় তিনি গোপন সারা জীবন রাখবেন। তবে যদি মক্কেল বলে প্রকাশ করেন, তখন তিনি প্রকাশ করতে পারেন।
এখন আপনাকে পরবর্তীতে প্রকাশ করে দিল। এখন মক্কেলে বলছে, উকিল সাহেব আপনি এগুলো কেন বলে দিলেন? আপনি তো 126 দ্বারায় তথ্য গোপন রাখতে বাধ্য। তখন উকিল কি বলবে? আপনি তো বলছিলেন আমাকে বলে দেওয়ার জন্য, তাই না? আপনি তো বলছিলেন আমাকে কি করার জন্য? বলে দেওয়ার জন্য। সাক্ষ্য 128 দ্বারা। আবার আরেকটা প্রথম অংশটা কি? ধরেন তত্ত্ব শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 5টা কি তত্ত্ব। এখন আমি হলাম মক্কেল, এখন আপনি মনিরুল, আপনি হচ্ছেন উকিল। তাহলে আমি আপনার কাছে শনি থেকে বুধবার বললাম, এটা আপনি গোপন রাখবেন কত দ্বারাই? 126 দ্বারাই। এখন আদালতের বিচার কার্যক্রম আমি শনিবার শব্দ বলে ফেলছি, রবিবার বলে ফেলছি। এখন মনিরুল কি সোম মঙ্গল বুধবার বলে ফেলতে পারবে? বলার সুযোগ আছে তার? না, এবার বলতে পারবে না। যদি বলি উকিল সাহেব আপনি বলেন, বলেন তো এগুলা কি, তখন সে বলতে পারবে শনিবার, রবিবার, সোমবার, বুধবার। চাপ নেওয়ার দরকার নাই। যদি কারো তারপরে বুঝতে কষ্ট হয়, বাদ দেন, এই প্রশ্ন করতে পারবেন এখান থেকে। সাক্ষ্য 129 তো আগে বললাম, আইন উপদেষ্টার সাথে কি গোপন বার্তার আদান প্রদান। অর্থাৎ মক্কেলও কি করতে পারবে? তার উকিলের দেয়া তথ্যগুলা কি করতে পারবে? গোপন রাখতে পারবে। সাক্ষ্য আইনের 129 দ্বারা। সাক্ষ্য আইনের 130 দ্বারা, ধরেন আমি মামলার বাদী পক্ষ না, বিবাদী পক্ষ না, মামলার কোনো কার্যক্রমে আমি ধরেন একটা সাক্ষী হয়ে গেলাম, সাক্ষী। অথবা মামলার এমন একজন ব্যক্তি আমি, যে ধরেন মামলার এক পক্ষে হলো মিজান, আরেক পক্ষে হলো কি মিরাজ। মামলার দুইজন দুইটা পক্ষ। এখন তারা দেখতেছে এই মামলার কার্যক্রমের ক্ষেত্রে এমন একটা দলিল আছে একজন ব্যক্তির কাছে, ব্যক্তির নাম কি শরীফুল। তাহলে আমি কি মিজানের পক্ষের ব্যক্তি? না। মিরাজের পক্ষের ব্যক্তিও না। এখন এই আমার কাছে এমন একটা এই মামলার সাথে জড়িত দলিল আছে, কিন্তু আমি মামলার সাথে রিলেটেড না। এখন আমাকে এই দলিল নিয়ে হাজির হওয়ার জন্য নোটিশ দিছে, সাক্ষী দেওয়ার জন্য দলিল সম্পর্কে, দলিল নিয়ে। তাহলে আমি কি হাজির হইতে বাধ্য? না। এই আমি বলবো আমি তো মামলার বাদী পক্ষের না, বিবাদী পক্ষের না, আমাকে আমাকে ডাকলে আমি কেন যাব? তাই না? অথবা এই দলিল যদি আমি হাজির করি, তাহলে আমি এই মামলার কার্যক্রমের ক্ষেত্রে কি হয়ে যেতে পারে? আমাকে এই মামলার কোনো কার্যক্রমের ক্ষেত্রে আমার কি হয়ে যেতে পারে? আমার এখানে অপরাধ ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে এই ধরনের দলিল আদালতে হাজির করতে আমাকে কি করা যাবে না? বাধ্য করা যাবে না। 130 দ্বারা যদি না বুঝেন, তাহলে 131 দ্বারা বুঝবেন না কিন্তু। এগুলা প্রশ্নমুখী জায়গা কিন্তু। 130, 31, 32, 33, এই 4টা দ্বারা কিন্তু প্রশ্ন হওয়ার মতো জায়গা। অত গুরুত্ব দেন একটু। সাক্ষ্য আইনে যদি 130 বুঝেন, তাহলে 131 বুঝতে পারবেন। তাহলে 130 দ্বারা আলোচনাটা কি? তাহলে মামলার পক্ষ নয়, কিন্তু দলিলের স্বত্বাধিকারী বা দলিলের কোনো মালিক, এরকম দলিল উপস্থাপন সংক্রান্ত বিধান আসলে কি? তাহলে মামলার আমি কোনো পক্ষ না। একজন সাক্ষীকে তাহার এই সম্পত্তির দলিল নেয়া, অথবা যে দলিল বলে কোনো সম্পত্তি বন্ধকদার বা জামিনদার হিসেবে দখল করেন, অথবা যে দলিল দাখিল করলে তাহার কোনো অপরাধ ধরা পড়ার আশঙ্কা থাকে, এরকম কোন দলিল আদালতে দাখিল করতে তাহাকে বাধ্য করা যাবে না। তাহলে কার আইনগত অধিকার? আসামির, বাদীর, নাকি সাক্ষীর? সাক্ষীর। কার? সাক্ষীর। তাহলে এমন একজন সাক্ষীকে দলিল নিয়ে হাজির হইতে বাধ্য করা যাবে না যে মামলার কোনো পক্ষেরই না, অথবা তিনি একটা মামলার শুধুমাত্র দলিলের মালিক, কোনো কোনো একটা দলিলের মালিক, অথবা যে দলিল হাজির করলে সে অপরাধী হয়ে যাওয়ার কোনো কি থাকে, আশঙ্কা থাকে, তাকে কি করা যাবে না? বাধ্য করা যাবে না। তবে এর কোনো ব্যতিক্রম আছে কি? এখন ধরেন মামলার এক পক্ষ, আমি কি বলছিলাম, মিরাজ। মিরাজের সাথে আমি লিখিত চুক্তিতে আবদ্ধ হয়ে গেছি যে ভাই অসুবিধা নেই, আমি দলিল আদালতে কি করব? সাক্ষী হিসেবে হাজির করব। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে হবে? এই দলিল দাখিল করতে আমি কি করব? যদি এই কোনো একটা পক্ষের সাথে এই দলিল দাখিল করতে চান, তাহলে যার মাধ্যমে তিনি অধিকার দাবি করতেছেন তার সাথে যদি সাক্ষী কোনো লিখিত চুক্তিতে করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে দলিল তিনি হাজির করবেন বা হাজির করতে পারেন। ওটা ওইখানে যাওয়ার দরকার না, ওইখানে গিয়ে প্রশ্ন করবে না। যদি প্রশ্ন করে যে একজন ব্যক্তি মামলার কোনো পক্ষেরই না, অথবা একজন সে সাক্ষী, তাহলে কি তাকে হাজির করতে বাধ্য করা যাবে? সাক্ষী হিসেবে তাকে হাজির করতে বাধ্য করা যাবে না। সাক্ষ্যের কথা দ্বারা। তাহলে 130 দ্বারা কি আপনি বাধ্য না অবাধ্য? সাধারণত দলিল নিয়ে হাজির হইতে আপনি বাধ্য নয়। কেন বাধ্য নয় বলেন তো 130-এ? ক, এটা হচ্ছে কোনো আপনার ধরেন দেওয়ানি প্রকৃতির অপরাধ, এই জন্য হাজির হইতে বাধ্য নয়। কম গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলা, এই জন্য হাজির হইতে বাধ্য নয়। নাকি একজন সাক্ষী অথবা দলিল হাজির করলে অপরাধী হওয়ার আশঙ্কা থাকে, সেই কারণে হাজির হইতে বাধ্য নয়। সে একজন সাক্ষী অথবা দলিল হাজির হইলে তার অপরাধী হয়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকে, অপরাধ ধরা পড়ার আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে সে দলিল নিয়ে হাজির হইতে কি নয়?
স্বাভাবিকভাবে সাক্ষ্য আইন 162 ধারার বিধান কি? যদি কোনো ব্যক্তির কাছে কোনো দলিল থাকে, দলিল নিয়ে যদি আদালত তাকে ডাকে, এই দলিল সম্পর্কে যতই আপত্তি থাকুক না কেন, এই দলিল নিয়ে সে হাজির হইতে কি থাকবে? বাধ্য থাকবে। আপত্তির বৈধতা আদালত বা সরকার কি করবেন? নির্ধারণ করবেন। যদি কোনো ব্যক্তি সেই দলিল আদালতে দাখিল না করে, তাহলে দণ্ডবিধির 175 দ্বারাই কি হবে? দণ্ডিত হবে। কিন্তু এইখানে বলতে সে যেহেতু সাক্ষী, কোনো পক্ষের সাথে জড়িত না, তাহলে তার দলিল হাজির করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই একজন সাক্ষী হিসেবে। সাক্ষ্য আইন 130। তাহলে প্রশ্ন হলো 130 দ্বারা কি দলিল হাজির করতে আপনি বাধ্য না অবাধ্য? বাধ্য নয়, বা বাধ্য নয় আর কি। এখন 131-এ বলতেছে, তাহলে ধরেন আমি দলিলটা হাজির করতে বাধ্য নই কত দ্বারাই? 130 দ্বারাই। কি হিসেবে? সাক্ষী হিসেবে। এখন এই দলিলটা আমার কাছে নাই, আমি কার কাছে রেখে গেলাম? ধরেন এই দলিলটা আমি ওয়াহেদ ভাইয়ের কাছে রেখে গেলাম, আমার দলিলটা ওনার কাছে আছে কোনো কারণে। এখন দলিল নিয়ে হাজির হওয়ার জন্য কাকে বলা হয়েছে? ওয়াহেদের কাছে নোটিশ আসছে যে আপনি দলিলটা নিয়ে কি করেন? হাজির হন। এখন ওয়াহেদ মেয়ে যদি এই দলিল আদালতে হাজির করতে চায়, কার অনুমতি নিতে হবে জানেন? আমার অনুমতি নিতে হবে। আমার অনুমতি না নিয়ে এই দলিল সে কি করতে পারবে না? দাখিল করতে পারবে না। তাহলে যে দলিল অন্য কোনো ব্যক্তির দখলে থাকলে, অর্থাৎ যে দলিল শরীফুলের দখলে থাকলে সে তা উপস্থাপন করতে অস্বীকার করতে পারতো, এই দলিল যদি অন্য কারো ব্যক্তির কাছে থাকে, তাহলে শরীফুলের অনুমতি ছাড়া এই দলিল কি করা যাবে না? তাকে আদালতে হাজির করাইতে বা উপস্থাপন করতে বা দাখিল করতে বাধ্য করা যাবে না। বুঝেন নাই? বুঝেন নাই জায়গাটা? ধরেন আমি একটা জায়গার, ধরেন আমি একটা গোদাম রক্ষকের হিসেবে দায়িত্ব পালন করি, সাপোজ উদাহরণস্বরূপ, তাই না? বা দারোয়ানের কাজ করি। তো এইখানে এই চাবি কার কাছে থাকে? ধরেন আমি খালি গেটে পাহারা দেওয়ার কোনো কাজ নাই, মালিকের কাছে থাকে চাবিটা, ধরেন এই বাড়ির মালিকের কাছে। তাহলে বাড়ির মালিক এই গেট খুলে, উনার মন চাইলে খুলবে, নাহলে কি করবে না? খুলবে না। এখন উনি বাইরে গেছে, আমি দারোয়ান, আমার কাছে চাবি রেখে চলে গেছে। এখন আরেকজন এসে বলতেছে এটা খুলেন, আমি খুলে দিব? কার অনুমতি নিতে হবে? এই যে ব্যক্তি বাড়ির মালিক, তার অনুমতি ছাড়া আমি এটা খুলে দিতে পারি না। সাক্ষ্য আইনে কত দ্বারা? 131 দ্বারা। তাহলে দলিলের যে মালিক, আদালতে যদি কোনো দলিল নিয়ে ডাকা হয়, এই দলিল যে ব্যক্তির, সেই ব্যক্তির কাছে না থেকে অন্য ব্যক্তির কাছে যদি থাকে, তাহলে এই দলিল আদালতে উপস্থাপন করতে গেলে কার অনুমোদন নিতে হবে? যে ব্যক্তি দলিলের মালিক, তার, হ্যাঁ, তার অনুমোদন ছাড়া এই দলিল আদালতে কি করা যাবে না? হাজির করা যাবে না। বা এই দলিল আদালতে তাকে দাখিল করাইতে কি করা যাবে না? বাধ্য করা যাবে না। ধারা হলো সাক্ষ্য আইনের 131 ধারা। ফৌজদারি কার্যবিধির 2টা ধারায় আমরা পড়ছি যে যে সকল প্রশ্নে ফৌজদারি আদালত অভিযুক্ত করবে, দণ্ডিত করবে, সম্পত্তি বাজেয়াপ্ত করবে, সেই সকল প্রশ্নের উত্তর দিতে কি নয়? বাধ্য নয়। ধারা কি 2টা বলেন? কি কি 2টা ধারা? একটা হলো 161-এর 2, আর একটা হলো 175-এর 1। মনে আছে? 161-এর 2, আর একটা হলো 175-এর কত? 1। তাহলে সেই ক্ষেত্রে 161-এর 1, 161-এর 2 এবং 175, 2টা ক্ষেত্রে সে বাধ্য নয়। ওকে, ঠিক আছে। কিন্তু 132 দ্বারায় আবার একজন সাক্ষী কি করতে হবে? যদি অভিযুক্ত দণ্ডিত সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে উত্তর দেওয়া থেকে কি পাবে না? সেই ক্ষেত্রে সে উত্তর দেওয়া থেকে রেহাই পাবে না। তাহলে প্রশ্ন হলো আপনাদের কাছে যে ফৌজদারি কার্যবিধি আইনে বলতেছে যে, যেমন ঘটনা সম্পর্কে জানে এরকম ব্যক্তিকে ডাকবে কত দ্বারাই? 160 দ্বারাই। সে হাজির হবে কত দ্বারাই? 160 দ্বারাই। এখন ডাকবে কত দ্বারাই? 60। হাজির হবে কত দ্বারাই? 60। তার জবানবন্দি গ্রহণ করবে, তার জবানবন্দি গ্রহণ করবে 161-এর 1। তবে যে সকল প্রশ্নে, ভাই আসসালামু আলাইকুম, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই, হ্যাঁ ভাই। এটা হচ্ছে তো ভাই আজকে এবং 20 সাল থেকে সেম কালার চলতেছে, হ্যাঁ। না, এটার জন্য এটার জন্য কেন সময় লাগবে কেন?
আচ্ছা আপনি দেখেন ভাই, এটা আমি জানি না আপনি কিভাবে দিবেন, ঠিক আছে, আমি জানি না। না না না। আচ্ছা আমি ক্লাস শেষ করে ফোন দিচ্ছি আপনাকে ভাই, আমি আসতেছি, আমি ক্লাস শেষ করে আসতেছি। ওকে, ঠিক আছে। সাক্ষ্য আইনের 132 ধারা, এই ক্ষেত্রে কিন্তু একজন সাক্ষী উত্তর দেওয়া থেকে কি পাবে না, রেহাই পাবে না। কিন্তু 161 ধারা রেহাই পাচ্ছে, যে উত্তর দিলে আমি অভিযুক্ত হয়ে যাব, দণ্ডিত হয়ে যাব, সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাব, উত্তর দেওয়া থেকে রেহাই পাইতেছে। 175 ধারা অপমৃত্যুর ঘটনা সম্পর্কে যে জানে তাদেরকে ডাকলো, ডাকার পরে বলছে ভাই আপনি কি এই সম্পর্কে জানেন? উত্তর যদি না দেয় হাজির হইতে বাধ্য, কিন্তু উত্তর দিতে সে কি নয়, বাধ্য নয়। কিন্তু সাক্ষ্য আইন 132 ধারা বলতেছে যখন একজন সাক্ষীকে ডাকা হবে, কোনো প্রশ্নের উত্তর যদি সাক্ষী অপরাধের সাথে জড়ায় যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা যদি তাকে এই অপরাধের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অভিযুক্ত করার সম্ভাবনা থাকে, অথবা তার শাস্তি হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে, অথবা তার কোনো আপনার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই অজুহাতের কারণে তাকে উত্তর দেওয়া থেকে কি পাওয়া যাবে না, কি দেওয়া যাবে না, রেহাই দেওয়া যাবে না। এটার কারণটা কি বলেন? কারণ হলো এটা হলো আদালতে, আর ওইটা হলো পুলিশের কাছে। 161 175 কার কাছে? পুলিশের কাছে। আর এই কাজটা কোথায়? ওটা হলো তদন্তের সময়ের কাজ। কোন সময়ের? ওগুলো হলো তদন্ত কার্যক্রমের সাথে। আর এটা কখন? বিচার কার্যক্রমের ক্ষেত্রে। এটা আদালতে আসছেন, পুলিশের কাছে কিন্তু না। আপনাকে উত্তর দিয়েই যাইতে হবে। কি করতে হবে? উত্তর দিয়ে যাইতে হবে। তবে একটা কারণ আছে উত্তর না দেওয়ার, একটা ক্ষেত্র আছে উত্তর না দেওয়ার। বলতে পারেন এই ক্ষেত্রটা কি? এখানে কিন্তু উত্তর দিতে বাধ্য, তবে একটা সুযোগ আছে উত্তর না দেওয়ার। সেই কাজটা হলো, যদি প্রশ্নটা 147 ধারা অনুসারে যুক্তিসঙ্গত না হয়, অযৌক্তিক কোনো প্রশ্ন করছে, তাহলে সাক্ষী উত্তর না দিলেও পারবে। কিন্তু যুক্তিসঙ্গত প্রশ্নের ক্ষেত্রে যদি সাক্ষী উত্তর না দেয়, তাহলে সে দণ্ডবিধি আইনের 179 ধারায় কি হবে? দণ্ডিত হবে। 179 ধারায় কি হবে? দণ্ডিত হবে কিন্তু। আচ্ছা, তাহলে সাক্ষ্য আইনের 132 ধারার মূল আলোচনাটা কি? একজন সাক্ষী যখন আদালতে এসে হাজির হবে, সে কি দাওয়াত খাইতে আসছে? দাওয়াত খাইতে আসছে না। সে যদি মনে করে এই প্রশ্নের উত্তর দিলে আমার অসুবিধা আছে, এই প্রশ্নের উত্তর দিলে আমার ভয় আছে, কথাই বলবো না, সুযোগ আছে এই কথা নেবার, তাকে প্রশ্নের উত্তর দিতে অবশ্যই বাধ্য থাকবে। ধারা কত? 132। না হলে কি হবে? না তো বিচার কার্যক্রম চলবে না। কিভাবে বিচার কার্যক্রম করা হবে যদি সাক্ষী প্রশ্নের উত্তরই না দেয়? এই কথাটা সাক্ষ্য আইন 132 ধারা। তবে এখানে পরবর্তী অংশের বলতেছে যে সাক্ষীকে অনুরূপ প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা হয়, তবে এই প্রশ্নে এইটার জন্য তাহাকে কি করা যাবে না, গ্রেপ্তার করা যাবে না। দেখেন, যে অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাস্তি পাইবার বা পাওয়ার হওয়ার সম্ভাবনা পড়বে, এই অজুহাতে তাকে অনুরূপ প্রশ্নের উত্তর দান থেকে অব্যাহতি দেওয়া যাবে না। তবে শর্ত হলো, সাক্ষী যদি এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা হয় এবং এর জন্য তাহাকে গ্রেপ্তার করা বা ফৌজদারিতে সুপর্দ করা যাবে না। তবে যদি তিনি মিথ্যা সাক্ষ্য দিয়া থাকেন, তাহলে তার জন্য তাকে ফৌজদারিতে কি করা যাবে? সুপর্দ করা যাবে। এখন সাক্ষী বলতেছে যে আমি কোনো প্রশ্নের উত্তর দিব না, এই সুযোগ নাই, দণ্ডিত হবে। কিন্তু প্রশ্নের উত্তর সে দিয়ে দিছে, এই অজুহাতে এই জন্য তাকে কি করা যাবে না, ফৌজদারিতে সুপর্দ করা, মানে সাক্ষী উত্তর দিতে গিয়ে একটু বিপদে পড়ে গেছে, এই জন্য তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে না। তবে সে কি করলো? মিথ্যা সাক্ষ্য দিল। মিথ্যা সাক্ষ্য দানের শাস্তি আছে না? মিথ্যা সাক্ষ্য দিয়ে দিছে, তাহলে সেই ক্ষেত্রে তাকে আবার ফৌজদারিতে কি করা যাবে? সুপর্দ করা যাবে। ফৌজদারি কার্যবিধি আইনের, সরি, ফৌজদারি দণ্ডবিধি আইনে মিথ্যা সাক্ষ্য দানের জন্য কয়টা দ্বারা শাস্তি দেওয়া হয় জানেন? দণ্ডবিধি আইনে মিথ্যা সাক্ষ্যদানের জন্য কোন কোন ধারায় শাস্তি হয়? বড় শাস্তি না, শুধু মিথ্যা সাক্ষ্যদান। মিথ্যা সাক্ষ্য দিলে শাস্তি হয় দণ্ডবিধির 100 নর্মাল শাস্তি, যেগুলো 193 ধারায়। কত ধারায়? 193 ধারায় শাস্তি হয়। কয়টা কারণে হয়? 191 ধারার মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞার কারণে হয়, 192 ধারার কারণে হয়, দণ্ডবিধি আইনের 196 ধারার কারণে হয়, 197 ধারার কারণে হয়, 198 ধারার কারণে হয়, 199 ধারার কারণে হয়, দণ্ডবিধি আইনের 200 ধারার কারণে হয়। এই প্রত্যেকটা ধারার জন্য মিথ্যা সাক্ষ্যদান, প্রত্যেকটার জন্য শাস্তি দণ্ডবিধি 193 ধারা। যাই হোক, দণ্ডবিধি আসলে বুঝতে পারবেন। দণ্ডবিধি আইন ফৌজদারি সাক্ষ্য আইনের 132 ধারা। তাহলে সহজ আলোচনা কি? একজন সাক্ষী আদালতে কোনো নির্দিষ্ট অজুহাতে প্রশ্নের উত্তর দেওয়া থেকে কি পাবে না, রেহাই পাবে না, যদি প্রশ্নটা কি হয়, যুক্তিসঙ্গত হয়। প্রশ্ন যদি কি হয়, যুক্তিসঙ্গত হয়। ধারা হলো সাক্ষ্য আইনের কত ধারা? 132 ধারা। তাহলে সাক্ষ্য আইনের
একজন সাক্ষী সম্পর্কে নিম্নের কোনটা সঠিক? একজন সাক্ষী অপরাধের দায়ে অভিযুক্ত হওয়ার সম্ভাবনা থাকলে উত্তর দেওয়া থেকে রেহাই পাবে, দণ্ডিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে উত্তর দেওয়া থেকে রেহাই পাবে, সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যেতে পারে উত্তর দেওয়া থেকে রেহাই পাবে। সবকটাই সঠিক, একটাও সঠিক নয়। একটাও সঠিক নয়। কিন্তু এই সাক্ষ্য দেওয়ার জন্য যদি কোনো সাক্ষ্য দিয়ে দিছে, সাক্ষ্যের ভিতরে কোনো অসুবিধা হয়ে গেছে, এই জন্য তার বিরুদ্ধে ফৌজদারিতে ব্যবস্থা নেওয়া যাবে না, তাকে গ্রেপ্তারও করা যাবে না, তাকে গ্রেপ্তারও করা যাবে না। তাহলে সাক্ষীকে কখন গ্রেপ্তার করা যায়? সাক্ষীরে গ্রেপ্তার করা যায় কখন? যদি সাক্ষী কি হয়ে যায়? অবাধ্য হয়ে যায়। সাক্ষী যদি কি হয়? অবাধ্য হয়ে যায়। এই জন্য তাকে কি করা যায়? গ্রেপ্তার করা যায় ফৌজদারির বিধান অনুসারে। আচ্ছা, সাক্ষ্য 133 দ্বারা দুষ্কর্মের সহযোগী। তাহলে ফৌজদারি কার্যবিধি তো পড়ে আসছেন। দুষ্কর্মের যে সহযোগী আছে মানে রাজসাক্ষী, তাকে নিয়োজিত করা হয় কত ধারায়? দুষ্কর্মের সহযোগীকে নিয়োজিত করা হয় ফৌজদারি কার্যবিধির 337 এবং 38 ধারায়। এবং দুষ্কর্মের সহযোগীদের সম্পর্কে তথ্য, দুষ্কর্মের সহযোগীদের আপনার আহ, দুষ্কর্মের সহযোগী যারা আছে তাদেরকে ক্ষমার প্রস্তাব দেওয়া, তারপরে তাদের নামের তালিকা, তাদের আঙ্গুলের ছাপ, তাদেরকে আলাদা আলাদা রাখতে হবে, এই সম্পর্কিত আলোচনা হলো পুলিশ প্রবিধানে। খোদাই পিআরবিতে। তাহলে সাক্ষ্য দুষ্কর্মের সহযোগী সম্পর্কিত কোন বিষয়টা সঠিক? দুষ্কর্মের সহযোগীর সংজ্ঞা, দুষ্কর্মের সহযোগীর নিযুক্ত হওয়া, দুষ্কর্মের সহযোগীদের হেফাজত, দুষ্কর্মের সহযোগীদের সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। উত্তর হলো দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। তাহলে দুষ্কর্মের যে সহযোগী তিনিও কি করতে পারেন? সাক্ষ্য দিতে পারেন। তিনি একজন কি সাক্ষী? যোগ্য সাক্ষী। যোগ্য সাক্ষী। তাহলে দুষ্কর্মের যিনি সহযোগী, সাক্ষ্য 133 দ্বারা আলোচনার বিষয়বস্তু হলো দুষ্কর্মের যিনি সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত ব্যক্তি বলিয়া কি হবেন? দুষ্কর্মের সহযোগী একজন সাক্ষ্যদানের যোগ্য ব্যক্তি হিসেবে গণ্য হবেন এবং তার দেওয়া অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে যদি কোনো ব্যক্তিকে দণ্ড দেওয়া হয় তাহলে দণ্ডটা কি হবে না? বেআইনি হবে না। তাহলে এমসিকিউ প্রশ্ন, সাক্ষ্য 133 দ্বারা নিম্নের কোনটা সঠিক? দুষ্কর্মের সহযোগী সাক্ষ্যদানের যোগ্য ক। দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্যের ভিত্তিতে কোনো ব্যক্তিকে দণ্ড দেওয়া হলে দণ্ডটা গ্রহণযোগ্য হবে খ। নাকি দুইটাই সঠিক? কি হবে? 133 দ্বারা দুইটা আলোচনা, দুষ্কর্মের সহযোগী সাক্ষ্যদানের যোগ্য, ধরেন মুশারফ ভাই এবং আমি শরীফুল, আমরা দুজনে অপরাধী বা আরো কয়েকজন ছিলাম। এখন ধরেন এখানে মুশারফকে দুষ্কর্মের সহযোগী হিসেবে সে নিযুক্ত হইল, তাহলে তাকে কেন নিযুক্ত করছে? অপরাধের রহস্য উদ্ঘাটন করার জন্য। এখন তিনি সাক্ষ্য দিছে সব, তিনি নিজে তো দোষ করছে এটা তো জানেই, সরকার আদালত জানে, বলতেছে শরীফুল অপরাধের সাথে জড়িত ছিল, এখন আমাকে দণ্ড দিয়ে দিছে। এখন আমি বলতেছি এই লোক আমার সাথে অপরাধ করলো, আবার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিল, সে বেঁচে গেল, আমার দণ্ড হয়ে গেল, আমি এই দণ্ড মানি না। না, আইন বলতেছে কি, যে দুষ্কর্মের সহযোগী যেমন সাক্ষ্যদানের যোগ্য, তার সাক্ষ্যের ভিত্তিতে যদি তার সহযোগী অপরাধীর দণ্ড হয় তাহলে দণ্ডটা অপ্রাসঙ্গিক বা দণ্ডটা বেআইনি হবে না। সাক্ষ্য আইনের কত ধারা? 133 ধারা। তাহলে দুষ্কর্মের যিনি সহযোগী, এটা এখানে ভাষ্য থেকে একটা প্রশ্ন হয়েছে একাধিকবার, যে দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের অযোগ্য, উক্তিটি ব্যাখ্যা করুন। পারবেন? দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের অযোগ্য, উক্তিটি ব্যাখ্যা করুন। কি লিখবেন? স্বাভাবিক তো কথা, যে দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের অযোগ্য, হয় বিশ্বাসের অযোগ্যই তো। কেন বিশ্বাসের অযোগ্য? সে নিজে তো অপরাধী ছিল আগে। এখন 5 জন অপরাধীর ভিতরে একজন দুষ্কর্মের সহযোগী হইলো, যে দুষ্কর্মের সহযোগী হলো এই ব্যক্তিটাকে আদালত কিভাবে ভাববে? খুব গণ্যমান্য ব্যক্তি হিসেবে ভাববে, বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসেবে কল্পনা করবে, নাকি বিশ্বাসের অযোগ্য হিসেবে কল্পনা করবে? বিশ্বাসের অযোগ্য হিসেবে ভেবে নেবে। কারণ কি জানেন? কারণ হলো সে নিজে অপরাধের সাথে জড়িত ছিল, এটা একটা কারণ। আর কি কারণ? আরে সে তো নিজে অপরাধ করে বন্ধুদের বিপদে ফেলাই দিছে। আর কি কারণ? তার নিজের জীবনকে, নিজের মুক্তিটাকে সবচেয়ে বড় করে দেখছে। আর কি কারণ? এক সময় যাদের সাথে মিলেমিশে চলাফেরা করে অপরাধ করতো, আজকে সেই তাদের বিরুদ্ধে অবস্থান নিছে। তাহলে কি সে বিশ্বাসযোগ্য ব্যক্তি? বিশ্বাসযোগ্য?
তাহলে দুষ্কর্মের সহযোগী এই কারণে কি বিশ্বাসের অযোগ্য। ধরেন আপনার একটা বন্ধু, খুব কাছের বন্ধু, ধরেন আপনি তাকে অনেকভাবে উপকার করছেন, চলাফেরা করছেন, কোনো এক সময় গিয়ে সে আপনার অন্য বন্ধুর কাছে আপনার বিরুদ্ধে বলতেছে, আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছে, আপনাকে সুযোগ পায় একদিন আঘাতও করছে, তাহলে এই বন্ধু কি বিশ্বাসযোগ্য বন্ধু নাকি অবিশ্বাসযোগ্য? হ্যাঁ, বিশ্বাস করবেন তাকে আর? না। ঠিক এইভাবেই বলতেছে দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের অযোগ্য। অবশ্যই বিশ্বাসের অযোগ্য, কারণ সে কি করছে, নিজে জীবনটাকে, নিজের মুক্তিটাকে বড় পথ হিসেবে দেখছে। শুধু এইটাই না, সবচেয়ে বড় কথা কি, সে নিজে অপরাধী ছিল, আজকে সে কি হয়ে গেছে, সাক্ষী সেজে গেছে, রাজসাক্ষী। এই জন্য তাকে খুব সহজে বিশ্বাস করা যাবে না, একটু সচেতন থাকতে হবে। সাক্ষ্য আইন 133 দ্বারা। ধরেন মামলার বিচার কার্যক্রমের ক্ষেত্রে একজন সাক্ষী, ধরেন আপনার নাম হলো কি, ধরেন আপনার নাম হলো শহীদুল, আপনি একটা মামলার পক্ষ, ধরেন আরেক পক্ষ হলো বাইজিৎ কার, আপনি মামলার এক পক্ষ। ঠিক আছে, বোঝার চেষ্টা করেন। এখন শহীদুলের পক্ষে সাক্ষ্য দিছে 20 জন ব্যক্তি। কতজন? 20 জন। বাইজিৎ খানের পক্ষে সাক্ষ্য দিছে 5 জন ব্যক্তি। তাহলে কারটা বেশি গুরুত্বপূর্ণ হবে? বলেন, কারটা বেশি গুরুত্বপূর্ণ হবে? এক সময় ছিল যার যত সাক্ষী, যত মাথা, তত বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু পরবর্তী একটা সময় এরকম আসছে যে সাক্ষীর কি করতে হয় না, সাক্ষীর সংখ্যা গুনতে হয় না, সাক্ষীর ওজন পরিমাপ করতে হয়। কি করতে হয়? এখন ধরেন বাইজিদের একজন সাক্ষী আর কবিরের সাক্ষী 20 জন, কিন্তু কবিরের 20 জন সাক্ষী এমন সাক্ষী, 20 জন খালি মাথা গোনা সাক্ষী, কোনো লাভ নাই। কিন্তু বাইজিদের একজন সাক্ষী এমন, এই 20 জনের কথা এক কথার উপরেই ভ্যালুলেস হয়ে গেছে। তার মানে কি, তাহলে সাক্ষ্য আইনের বিধান অনুসারে কোনটা সঠিক? সাক্ষীর সাক্ষীর সংখ্যা গুনতে হয় নাকি সাক্ষীর সাক্ষ্য ওজন করতে হয়? ওজন করতে হয়। তার মানে অনেক সাক্ষী হইলে যে মামলা জিতে যাবে এরকম না, একজন সাক্ষী দ্বারাও মামলা প্রমাণ করা যেতে পারে সাক্ষ্য আইন 134 দ্বারা। অর্থাৎ মামলার কোনো বিষয়বস্তু প্রমাণের জন্য কতজন সাক্ষী হইতে হবে এরকম নির্দিষ্ট সংখ্যা এখন বর্তমানে আর প্রচলন নাই। সাক্ষ্য আইনের 100 কত দ্বারা? 34 দ্বারা। 134 দ্বারা। এই অধ্যায়টা তো গেলই। সরি। আচ্ছা নেন, সাক্ষ্য আইনের এখন যে অধ্যায়টা, শহীদুল ভাই, এটা শহীদুল ভাই ভালো আছেন না? আচ্ছা, সাক্ষ্য আইনের 134 থেকে এই অধ্যায়, অষ্টম অধ্যায়, সাক্ষ্য আইনের নবম অধ্যায়, এটা সর্বোচ্চ প্রশ্নমুখী সাক্ষ্য আইনের। খুব প্রশ্ন হয় এই জায়গার ভিতরে, বেশ কিছু জায়গা আছে খুব প্রশ্নমুখী কিন্তু। ঠিক আছে, এই অধ্যায়ের আলোচনা হলো সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত। কি? সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত। তাহলে সাক্ষ্য আইনে সাক্ষীদেরকে আমরা পাই না। তাহলে যদি বলি এই অধ্যায়ে কারা কারা যোগ্য সাক্ষী, 118 সবাই যোগ্য, 119-এ বুবা ব্যক্তিও যোগ্য, 120-এ স্বামী স্ত্রীও যোগ্য, 121-এ জজ ম্যাজিস্ট্রেটও যোগ্য, তাই কি না? 133-এ দুষ্কর্মের সহযোগী আসামি যোগ্য সাক্ষী। এটা হলো নর্মাল কথা। 100, এই অধ্যায়ের আরেকটা প্রশ্ন কি, যে আপনার 22 থেকে অনেক প্রশ্ন আমরা পরে পড়বো এই অধ্যায় থেকে। আর একটা প্রশ্ন হলো যে কোন কোন বিষয়ে সাক্ষ্য বা তথ্য প্রদান করতে বাধ্য নয়। বাস, সাক্ষ্য আইনে কোন কোন বিষয়ে সাক্ষ্য প্রদান করতে বা তথ্য প্রদান করতে কি নয়, বাধ্য নয়। স্বামী স্ত্রীর গোপন বার্তা প্রকাশ করতে বাধ্য নয়, 122। রাষ্ট্রীয় প্রকাশিত দলিলের তথ্য প্রকাশ করতে বাধ্য নয়, 123। সরকারি লব্ধ বার্তা সম্পর্কে তথ্য প্রকাশ করতে বাধ্য নয়, 124। পেশা আপনার অপরাধ সংগঠনের সংবাদ কোথায় পাইছি এই সম্পর্কেও বলতে বাধ্য নয়, 25। পেশা সম্পর্কিত তথ্য প্রদান করতে বাধ্য নয় মক্কেলের অনুমতি ছাড়া, 26। তাই না? এগুলো কি প্রিভিলেজ কমিউনিকেশন, যোগাযোগের সুবিধা, তথ্য প্রদান না করার বাধ্যবাধকতা, তথ্য প্রদান না করার কি বাধ্যবাধকতা, আর অনেকভাবে আসে এগুলা। তারপরে কি, সাক্ষ্য আইনের 130, যে ব্যক্তি মামলার কোনো পক্ষ না তাকে সাক্ষী হিসেবে হাজির করা যাবে না বা বাধ্য করা যাবে না। যে দলিল আমার কাছে আছে, এই দলিল মালিক হলো উজ্জ্বল, উজ্জ্বলের অনুমতি ছাড়া তথ্য বা হাজির করা বাধ্য করা যাবে না, এরকম প্রশ্ন হতে পারে। সাক্ষ্য আইনের এই অধ্যায়টা 134, 135 থেকে 135 থেকে আলোচনা হলো সাক্ষ্য আইনের একদম 100 কত দ্বারা পর্যন্ত, 65-66 দ্বারা পর্যন্ত।
65 অষ্টম নবম অধ্যায় সাক্ষ্য আইনের 100 কত দ্বারা পর্যন্ত এই অধ্যায়টা? না সরি, আমরা তো এটা অধ্যায় পড়তেছি। অষ্টম অধ্যায় তো প্রতিবন্ধকতার পড়লাম, নবম অধ্যায় পড়লাম, দশম অধ্যায় এখন, সরি, ঠিক আছে, দশম অধ্যায়ের আলোচনা একদম 166 পর্যন্ত। আর সাক্ষ্য আইন 167 দ্বারা একটাই অধ্যায়, একটা একটা দ্বারা অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য হইলে তার জন্য নতুন করে বিচার করা যাবে না। আচ্ছা, তাহলে সাক্ষ্য আইনের এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু হবে সাক্ষীদের সাক্ষ্য আমরা কিভাবে গ্রহণ করব। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়, কিন্তু অনেক প্রশ্নমুখী, বেশ কিছু দ্বারা আছে, একদম প্রচুর পরিমাণ প্রশ্ন হয় এখানে, মানে বর্তমান প্রেক্ষাপটে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। সাক্ষ্য আইনের 134, 35, 135-এর আলোচনার বিষয়বস্তু হলো এরকম যে এইখানে সাক্ষীদের হাজিরকরণ, তাদের জবানবন্দি, তাদের পুনরায় জবানবন্দি, যারা পুনরায় যারা, কোনটা আগে কোনটা পরে হবে এটা কে নির্ধারণ করবে বলেন তো? কে? ধরেন আগে জবানবন্দি নেওয়া হবে নাকি জেরা হবে, নাকি পুনরায় জবানবন্দি হবে নাকি জেরা হবে, এটা কে নির্ধারণ করবে? ক হাইকোর্ট বিভাগ, খ পাবলিক প্রসিকিউটর, খ আদালত, গ আদালত, ঘ বাদী বিবাদী পক্ষগণ, ঙ আইন দ্বারা নির্ধারিত। উত্তর কি তাহলে? আইন দ্বারা নির্ধারিত। কখন জবানবন্দি কখন জেরা, সাক্ষীদেরকে হাজিরকরণ জবানবন্দি জেরা, এটা কোনটা আগে কোনটা পরে হবে এটা আইন দ্বারা কি হবে? দেওয়ানি ফৌজদারি আইনের বিধান দ্বারাই কি হবে? নির্ধারিত হবে। যদি কোথাও নির্ধারিত না থাকে, নির্দিষ্ট বিধান দেওয়া নাই, তাহলে আদালতের জজ সাহেব নির্ধারণ করে দিবেন। সাক্ষ্য আইনে কত দ্বারা? 134 দ্বারা, 135 দ্বারা। এটা যদি আপনি নাও পড়েন খুব একটা অসুবিধা নেই, এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে জবানবন্দি যারা পূর্ণ জবানবন্দি এইগুলা কোনটা আগে, কোন সাক্ষীকে আগে হাজির করা হবে, কাকে পরে করা হবে, আগে কি জবানবন্দি হবে না জেরা হবে না পূর্ণ জবানবন্দি হবে, এটা দেওয়ানি এবং ফৌজদারি কার্যবিধি আইনের বিধান দ্বারাই কি করা? নির্ধারণ করা আছে। যদি কোনো ক্ষেত্রে নির্দিষ্ট বিধান দেওয়া না থাকে, তাহলে আদালতের সৎ বিবেচনায় তা নির্ধারণ করতে পারবে। 135 যদি পড়তে না চান চলবে, অসুবিধা নাই। সাক্ষ্য আইন 136 দ্বারা জজ কর্তৃক সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করা। তাহলে সাক্ষ্যের গ্রহণযোগ্যতা কে নির্ধারণ করবে? সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করার দায়িত্ব কার, ক্ষমতা কার? মামলার দুই পক্ষ, এক পক্ষ হলো নাসির উদ্দিন, মামলার আরেক পক্ষের নাম হলো কি? মাহবুব। তাহলে মামলার দুইটা পক্ষ না, নাসির উদ্দিন মাহবুব। এখন মাহবুব, আমরা একটা ধারা পড়ে আসছিলাম সাক্ষ্যরে, মনে আছে কিনা, যে মামলার কোনো কার্যক্রমের ক্ষেত্রে মূল অংশ সম্পর্কে সাক্ষ্য দিতে হবে। কোনো দলিল, কোনো বিবৃতি, কোনো কৌতুকপকথন, এর কোন অংশ সম্পর্কে সাক্ষ্য দিবেন? মূল অংশ সম্পর্কে সাক্ষ্য দিতে হবে। ধারা হলো সাক্ষ্যের কত ধারা? 39 ধারা, মনে আছে না? 39 ধারা। এই তো শেষ সাক্ষ্য আইন শেষ করি, পর পর দুইটা লিখিত পরীক্ষা, দুইটা এমসিকিউ পরীক্ষা। একটু স্লো হয়ে গেছে জানেন বইয়ের কাজের জন্য, বই আজকে আমরা রিসিভ করার কথা ছিল, আজকে করতে পারি না, আগামীকালকে রাত্রে বই রিসিভ করবো ইনশাল্লাহ। আপনাদের বই আমরা 7 তারিখ থেকে পাঠানো শুরু করব। আশা করি 8-9 তারিখের ভিতরে বই পেয়ে যাবেন ইনশাল্লাহ। কারণ আপনাদের বইগুলো আমরা আগে পাঠাবো, তারপর আপনাদের বই না দেওয়া পর্যন্ত আমরা বাইরে কোথাও বই দিচ্ছি না। মানে আপনাদের বইগুলো আমরা আগে পাঠাবো, তারপরে হচ্ছে অন্য হিসাব, কারণ আপনাদের জন্যই বই করা মূলত। সাক্ষ্য আইনের 119, সরি, সাক্ষ্য আইনের 39 এটা পড়ে আসছিলাম। তাহলে সাক্ষ্য আইনের 136 জজ কর্তৃক সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন। এখন ধরেন বাসার ভিতরে আপনি বাজার করেন, ধরেন বাসার ভিতরে আপনার মুরগির গোশত আছে, গরুর গোশত আছে, মাছ আছে, ডিম আছে, অনেক কিছু আছে, শুটকি আছে, অনেক কিছু আছে। এখন বাসার ভিতরে আজকে কি রান্না করবে, মাছ না গোশত, এটা কে নির্ধারণ করবে বলেন তো? আপনি নির্ধারণ করেন স্বাভাবিকভাবে? না। নির্ধারণ কে করে? আপনার বাসা যে হোম মিনিস্টার সেই করে, কিন্তু স্বাভাবিকভাবে, এটা স্বাভাবিক কিন্তু, তাই না? উনি যা রান্না করে দিবে তাই খাবেন। ক্ষেত্র বিশেষ ভিন্ন হইতে পারে, কেউ যে না আমি যেটা বলবো এটা হবে, এটা স্বাভাবিক হওয়ার কথা না। এটা হলো জেনারেল এক্সেপশন, সাধারণ ব্যতিক্রম। তাহলে উনি যেটা রান্না করবে এটাই কিন্তু আপনাকে খাইতে হবে। আমার ক্ষেত্রে তাই, উনি যা রান্না করবে তাই খাবো, এটাই খাই। আচ্ছা, সাক্ষ্য আইনের এখন আদালতের ভিতরে ধরেন বাদী পক্ষ মন চাইতেছে এটা বলতেছে, এটা বলতেছে, বিবাদী পক্ষ এটা বলতেছে, এটা বলতেছে। এখন তাদের কথাগুলো গ্রহণ করবো না এর ক্ষমতা কার? এটা জজ সাহেবের। এর ক্ষমতাটা কার? জজ সাহেবের। তাহলে একজন ব্যক্তি অনেকগুলা সাক্ষ্যই দিচ্ছে,
তাহলে তার সবগুলা সাক্ষ্য যে গ্রহণযোগ্য হবে এরকম কোনো কথা না। কোন অংশটা গ্রহণ করবে কোনটা গ্রহণ করবে না এই ক্ষমতা কার হাতে নির্ধারিত? জজ সাহেবের হাতে নির্ধারিত। ধারা কত? সাক্ষ্য আইন 136 ধারা। বুঝাতে পারছি? তাহলে সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ কে করবেন? বাদী পক্ষ, বিবাদী পক্ষ, বা সরকার পক্ষ, পাবলিক প্রসিকিউটর, কে? জজ। জজ যদি বলেন এই বিষয়ে কোনো কিছু আর বলা যাবে না, বাদ। জজ যদি বলে হ্যাঁ ঠিক আছে বলুক, চলবে, তাহলে এটা জজের ক্ষমতা। সাক্ষ্য আইনের কত ধারা? 136 ধারা। 136 ধারা। এগুলো প্রশ্ন সাধারণত এটাও করে না, তারপর ওটা নিয়ে রাখবেন যে সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করার ক্ষমতা কার? জজ সাহেবের। সাক্ষ্য আইন 137 দ্বারা খুব প্রশ্নমুখী জায়গা, প্রশ্ন হয়, প্রতিনিয়তই প্রশ্ন হয়। 137 দ্বারা সংজ্ঞা আছে তিনটা: জবানবন্দি, জেরা, পূর্ণ জবানবন্দি। জবানবন্দি, জেরা এবং কি পূর্ণ জবানবন্দি, তিন ধরনের সংজ্ঞা আছে সাক্ষ্য আইনের 137 দ্বারা। তাহলে যে পক্ষ সাক্ষীকে হাজির করবেন, যে পক্ষ সাক্ষীকে হাজির করবেন সেই পক্ষই যদি সাক্ষীকে কোনো প্রশ্ন করে এবং সাক্ষী যে উত্তরটা দেবে এটা হলো জবানবন্দি, এক্সামিনেশন ইন চিফ, জবানবন্দি। তারপরে এবার আমি আমার সাক্ষীকে প্রশ্ন করলাম, নাইমুরকে, যে আপনি ঘটনা সম্পর্কে জানেন? জানি। কোথায় ছিলেন? এখানে ছিলাম, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আর কে কি কি দেখছেন? এই দেখছি, জবানবন্দি। এখন আমার বিরোধী পক্ষ যে আছে, আমি তো নাইমুরকে হাজির করছি আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য। তাহলে আমি বা আমার উকিলের বিরোধী পক্ষ যখন নাইমুরকে প্রশ্ন করবে, এটাকে কি বলা হবে? এই প্রশ্ন বা প্রশ্ন উত্তর পর্বটাকে বলা হবে ক্রস এক্সামিনেশন বা জেরা। কি বলা হবে এটাকে? জেরা বলা হবে। তাহলে জেরা, জেরাটা কোন পক্ষের কাজ? হাজিরকারী পক্ষের না বিরোধী পক্ষের? জেরা হলো বিরোধী পক্ষের। তাহলে প্রথম কোনটা পরে কোনটা এটা আমরা পরে আসতেছি। এখন আপনি জেরা করার পর হাজিরকারী পক্ষের আরেকটা অধিকার আছে, এটার নাম কি? ডাবল জবানবন্দি, নতুন জবানবন্দি, পুনরায় জবানবন্দি। তাহলে পুনরায় জবানবন্দি বা পুনঃ জবানবন্দি সাক্ষ্য আইনের 137 ধারা, তাই না? 137 ধারা। তাহলে 137 ধারা হাজিরকারী পক্ষের কয়টা কার্যক্রম? যারা হাজির করবে তাদের তাদের অধিকার কয়টা? দুইটা: জবানবন্দি, পুনরায় জবানবন্দি। আর বিরোধী পক্ষের অধিকার কয়টা? একটা। এটার নাম কি? জেরা। তাহলে জবানবন্দি, এক্সামিনেশন ইন চিফ, জেরা, ক্রস এক্সামিনেশন, আর এটা কি? পুনরায় জেরা, রি এক্সামিনেশন ইন চিফ। আরো অনেক শব্দ আছে, এগুলা অসুবিধা নেই, এগুলো আপনারা যার যেটা মন চায় সেভাবে করে নেবেন। গাইড বইয়ে শব্দ আছে ইংলিশ গুলা। তাহলে জবানবন্দি, জেরা, পূর্ণ জবানবন্দি 137 দ্বারাই কি সংজ্ঞা, সংজ্ঞা। তাহলে সাক্ষ্য আইন অনুসারে জেরার পূর্ববর্তী কার্যক্রমের নাম কি? বলেন দ্রুত। জেরার পূর্ববর্তী কার্যক্রমের নাম কি? জবানবন্দি। জেরার পরবর্তী কার্যক্রমের নাম কি? পুনরায় জবানবন্দি। পুনরায় জবানবন্দির পূর্ববর্তী কার্যের নাম কি? জবানবন্দি এবং জেরা। তাহলে জবানবন্দি কার কাজ? হাজিরকারী পক্ষের প্রশ্ন। তাহলে আমি প্রশ্ন করলাম আমার পক্ষের ব্যক্তিকেই, এটা হলো জবানবন্দি। এগুলো যদি এখন না বুঝেন সামনে গিয়ে কষ্ট হবে। জবানবন্দি বুঝছেন তো নাকি? তাহলে নিজের পক্ষের সাক্ষীকে প্রশ্ন করা হলো জবানবন্দি, বিরোধী পক্ষ প্রশ্ন করা হলো জেরা। তাহলে জবানবন্দি, জেরা, পুনরায় জবানবন্দির ক্ষেত্রে কতজন সাক্ষীর প্রয়োজন বলেন তো? জবানবন্দি, জেরা এবং পুনরায় জবানবন্দি করার জন্য কতজন সাক্ষীর প্রয়োজন? প্রশ্ন বুঝেন নাই? একজন সাক্ষী দরকার, একজনকেই করা হচ্ছে। এমন না যে আমারে প্রশ্ন করছে জবানবন্দি আর একজনকে করতেছে যারা, এরকম না। আমারই প্রশ্ন করছেন জবানবন্দি হাজিরকারী পক্ষ, বিরোধী পক্ষ এসে আবার আমাকে প্রশ্ন করতেছে, এটা হলো কি? জেরা। আবার এই জেরার পরে আমাকে হাজিরকারী পক্ষ আবার প্রশ্ন করতেছে, এটা হলো কি? পুনরায় জবানবন্দি। সাক্ষ্য আইনের কত দ্বারা? 137 দ্বারা। সংজ্ঞাগুলা কিন্তু এটা। তাহলে জবানবন্দি, জেরা, পুনরায় জবানবন্দি, এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সাক্ষ্য আইন 137 এবং 38 ভাষ্য থেকে। অনেক আপনার স্যার পল ব্রাউনের জেরার শুনানি কৌশল আছে 11টা, জবানবন্দির শুনানি কৌশল আছে। এগুলা পড়ার দরকার নাই আমাদের, কিন্তু নর্মালি কিছু কথা আছে। জবানবন্দি, জেরা, পূর্ণ জবানবন্দি। জেরার উদ্দেশ্য কি জানেন? জেরার উদ্দেশ্য হলো সত্য উদ্ঘাটন করা, সত্য উদ্ঘাটন করা, সাক্ষীকে অধিক পরিমাণ প্রশ্ন করে বিভ্রান্ত না করা। এটা হলো জেরার কি উদ্দেশ্য।
তাহলে সত্য উদ্ঘাটন করা, সাক্ষীকে অধিক প্রশ্ন না করে বা সাক্ষীকে অধিক প্রশ্ন করে বিভ্রান্ত না করা, এটা হলো জবান জেরার উদ্দেশ্য। জেরার কৌশল কয়টা জানেন? জেরার কৌশল কয়টা? নর্মাল কৌশল ভাষ্যমতে 3টা। আচ্ছা, আমি 138 ধারার আগে পড়াই, তারপর আমি ভাষ্যের 3টা কথা বলতেছি, তাহলে সুবিধা হবে। 138 ধারা আমরা 137-এ পড়লাম জবানবন্দি, যারা পূর্ণ জবানবন্দির সংজ্ঞা। এখন এর ভিতরে ধারাবাহিকতা কি, ক্রম কি, সিরিয়াল কি, কোনটা আগে পিছে হবে, এই সম্পর্কে আলোচনা হলো সাক্ষ্য আইনের কত ধারা। 138 পর্যন্ত আজকে পড়াবো প্লিজ। আরেকটু, সাক্ষ্য আইনের 138 ধারা, সাক্ষ্য গ্রহণের ক্রম, মানে কোনটা, ধারাবাহিকতা, তাই না? কোনটা আগে হবে কোনটা পরে হবে। তাহলে কোন সাক্ষ্য আগে নেওয়া হবে কোনটা পরে নেওয়া হবে, এটা কি দ্বারা নির্ধারিত? আইন দ্বারা নির্ধারিত। এটা কত ধারায় বলা আছে? 135-এ কিন্তু বলা আছে। তাহলে এই যে আইনে এসে নির্ধারণ করে দিছে কি হবে, প্রথমে সাক্ষীর জবানবন্দি নিতে হবে। প্রথমে সাক্ষীর কি নিতে হবে? জবানবন্দি। তাহলে 1 নাম্বার ক্রমিক কোনটা? ক্রম নম্বর 1 নাম্বার কি? জবানবন্দি। জবানবন্দি গ্রহণ করার পর বিরোধী পক্ষ আবার সাক্ষীকে কি করবে? ইচ্ছে করলে জেরা করতে পারবে। যারা করলো না তখন কি হবে? যারা করে নাই, আপনি সাকিব, আপনাকে আমি হাজির করছি আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য, আপনাকে আমি প্রশ্ন করছি জবানবন্দি, আমার বিরোধী পক্ষ সুয়েল রানা সে যারা করে নাই, তাহলে জেরা না করার ফল কি? প্রশ্ন আসতে পারে কিন্তু, জেরা না করার ফল কি? জেরা করা হয় নাই মানে বিরোধী পক্ষ জবানবন্দির সাক্ষ্যকে কি করে নিছে, মেনে নিছে। জেরা করবে মানে কি, উল্টাপাল্টা প্রশ্ন করে প্রশ্ন করবে, এই তো, তাই না? সত্য উদ্ঘাটন করার জন্য। কিন্তু আমার যে আমি সাক্ষীকে হাজির করলাম, তাকে যে প্রশ্ন করলাম জবানবন্দি, বিরোধী পক্ষ তাকে কোনো জেরাই করে নাই। তার মানে জবানবন্দির সাক্ষ্যটাকে বিরোধী পক্ষ কি করে নিছে, মেনে নিছে। এটা হলো ফল। এটা কিন্তু প্রশ্ন হইতে পারে যে জেরা না করার ফল কি বা আইনগত ফলাফল কি। বুঝছেন এই বিষয়টা? বুঝছেন? না বুঝলেও চলবে, পরে প্রশ্ন করার সময় বুঝলেন। আচ্ছা, সাক্ষ্য আইনের 138 ধারা, তাহলে প্রথমে জবানবন্দি, তারপরে কি? জেরা। জেরা করার পর হাজিরকারী পক্ষ আবার তাকে কি করতে পারবে? পুনরায় জবানবন্দি গ্রহণ করতে পারবে। তাহলে পুনরায় জবানবন্দি হয়ে গেল। এখন যে পুনরায় জবানবন্দি গ্রহণ করা হলো, বিরোধী পক্ষের মনে আরো আফসোস যে আমি আরো কিছু প্রশ্ন করতে চাই, তখন তারা কি করতে পারবে? তখন তারা আবার তাকে পুনরায় জেরা করতে পারবে, সাক্ষ্য আইনের 138 দ্বারা। তাহলে সাক্ষ্য, এই পুনরায় জেরা শব্দটা কোথায় গিয়ে আসছে? পুনরায় জেরা শব্দটা কিন্তু সাক্ষ্য আইনের 138-এ গিয়ে আসছে। 137-এ কিন্তু পুনঃজেরা শব্দটা বলা হয় নাই। এখন পদ্ধতিটা কি? 138 দ্বারা 2 রকমের প্রশ্ন হবে। সাক্ষ্য গ্রহণের ক্রম কি? প্রথমে সাক্ষীর জবানবন্দি হাজিরকারী পক্ষ কর্তৃক, বিরোধী পক্ষ কর্তৃক জেরা, বিরোধী পক্ষ জেরা কর্তৃক জেরা করার পর হাজিরকারী পক্ষ আবার পুনরায় জবানবন্দি, হাজিরকারী পক্ষ পুনরায় জবানবন্দি গ্রহণ করার পর বিরোধী পক্ষ আবার পুনরায় জেরা করতে পারবে। এটার প্রশ্ন। এরপর আর কি? সাক্ষীর জবানবন্দি জেরা কোন বিষয় সম্পর্কে হইতে হবে? সাক্ষীর জবানবন্দি এবং জেরা অবশ্যই প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে হইতে হবে। কোন বিষয় সম্পর্কে? প্রাসঙ্গিক বিষয় সম্পর্কেই হতে হবে। এটা একটা প্রশ্ন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটা এখানে? সাক্ষীর জবানবন্দি এবং জেরার পদ্ধতি সম্পর্কে লিখুন। তাহলে পদ্ধতি কি লিখবেন? শুনেন কিভাবে পদ্ধতি লিখবেন। পদ্ধতি লিখবেন হলো, যে বিষয় সম্পর্কে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে, যে বিষয় সম্পর্কে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে, সহজ লাগেনি? তাহলে সাক্ষীকে কি বিষয়ে জবানবন্দি গ্রহণ করা হয়েছে? আমার সাক্ষীর নাম সুলাইমান, আমি সুলাইমান ভাইকে বলছি, ভাই আপনি ঘটনাস্থলে তো এই দিন গেছিলেন, ছিলেন? হ্যাঁ, হ্যাঁ ছিলাম। আচ্ছা, তারপরে কি কি দেখছেন? যে আমি দেখছি ঘটনাস্থলে এখানে রুবেল ছিল, শাহাদাত ছিল। এটা আমার জবানবন্দির প্রশ্ন। কয়টা প্রশ্ন করলাম? ঘটনাস্থলে ছিল কিনা, কে কে ছিল, 2টা প্রশ্ন করছি। এখন কৌশল পদ্ধতি কি, বিরোধী পক্ষ জেরা করার সময় কি এই 2টা প্রশ্ন নিয়ে শুধু জানতে চাইবেন আরো কিছু? তখন আরো জানতে পারবে, সুলাইমান ভাই আপনি তো খুব ভদ্র মানুষ, ঠিক আছে, আপনি ওইখানে কি পোশাক পরিহিত অবস্থায় ছিলেন? আপনি ওইখানে কেন গেছিলেন? শাহাদত এবং রুবেল ওইখানে কি পোশাক পরিহিত অবস্থায় ছিল? তখন কি দিন ছিল না রাত ছিল? তাহলে কি শুধু জবানবন্দি নিয়ে কথা বলতেছে না, এর বাইরেও প্রশ্ন করতেছে? তাহলে জবানবন্দির ভিতরে যে প্রশ্ন করবে এরকম কিন্তু না, জেরার ভিতরে এর বাইরে গিয়েও প্রশ্ন করা যাবে।
তাহলে জবানবন্দির সময় প্রশ্ন করছে ধরেন দুইটা, জেরার সময় প্রশ্ন আরো বেশিও করা যাবে, নো প্রবলেম। এখন এই সুলাইমানকে বিরোধী পক্ষ জেরা করার পর সে নাজেহাল হয়ে গেছে। এখন হাজিরকারী পক্ষ বলতেছে আমি আবার তাকে প্রশ্ন করতে চাই, কি বিষয়ে? ওই জেরার বিষয়গুলা নিয়ে, যে এত বিষয় নিয়ে বিরোধী পক্ষ জেরা করলো, এই বিষয়গুলা নিয়ে আবার তাকে কি করতে পারবে হাজিরকারী পক্ষ, তার আবার পুনরায় জবানবন্দি গ্রহণ করতে পারবে। এখন মোটামুটি ভাবে তাকে আবার লাইনে নিয়ে আসছে। এখন বিরোধী পক্ষ আবার বলছে না, আমি তাকে কি করব, এই পুনরায় জবানবন্দির বিষয় নিয়ে আবার তাকে কি করব, আবার পুনরায় জেরা করতে পারবো। এটা হলো পদ্ধতি। তাহলে জবানবন্দিকে অসুবিধা করার জন্য জেরা, জেরার বিষয়টাকে সমাধান করার জন্য আবার পুনরায় জবানবন্দি, পুনরায় জবানবন্দির বিষয়টা নিয়ে কি আবার ভেজাল করার জন্য কি পুনরায় জেরা। এটা হলো পদ্ধতি সাক্ষ্য আইনের 138 দ্বারা, সাক্ষ্য আইনের 138 দ্বারা। ঠিক আছে, অনেকটা কিসের মতো ফৌজদারিতে পড়ে আসছেন না, কি সওয়াল জবাব, আর্গুমেন্ট, আইনগত প্রশ্নের অবতারণা, দুইটা পক্ষের ভিতরে কি হচ্ছে, হচ্ছে কি না, অনেকটা এই প্রসেস। আচ্ছা, সাক্ষ্য আইনের এর ভাষ্যতে দুইটা প্রশ্ন পড়াবো, দুইটা প্রশ্ন ভাষ্য দেখি ছোট্ট। জেরার উদ্দেশ্য কি বলেন? সত্য উদ্ঘাটন করা, সাক্ষ্যকে অধিক পরিমাণ প্রশ্ন করে বিভ্রান্ত না করা, এটা হলো জেরার উদ্দেশ্য। দ্বারা লিখবেন সাক্ষ্য আইন 137, কত 137 37 দুইটাই লিখবেন। আর একটা প্রশ্ন পড়াবো আজকে, জেরার কৌশল কি? তাহলে জেরার কৌশল হলো তিনটা, যদি এমসিকিউ প্রশ্ন আসে সাক্ষ্য আইনের বিধান অনুসারে, স্যার ফল ব্রাউনের কৌশল হলো 11টা, সোনালী নীতি জেরার। আর নর্মাল কৌশল কয়টা? তিনটা। তাহলে জেরার কৌশল তিনটা কি কি? জবানবন্দির সাক্ষ্যকে কি করা, দুর্বল করে ফেলা। জবানবন্দির সাক্ষ্য তো বুঝছেন, তা আমি যে সুলাইমানকে হাজির করছিলাম আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য, তাহলে শহীদুল ভাই জেরা করার সময় তাকে কি করছে, আমার সাথে যে কথাগুলো বলছে এই সাক্ষ্যটাকে কি করে ফেলছে, দুর্বল করে ফেলছে। তাহলে জবানবন্দির সাক্ষ্যকে কি করে ফেলা, জেরার প্রধান কৌশল হলো 1 নাম্বার জবানবন্দির সাক্ষ্যকে ধ্বংস করা বা দুর্বল করা। 2 নাম্বার, সাক্ষীর কাছ থেকে জেরাকারী উকিল নিজের পক্ষে কিছু বক্তব্য আদায় করা। তাহলে আমি সুলাইমানকে আমার পক্ষে নিয়েছিলাম না সাক্ষ্য দেওয়ার জন্য, বিরোধী পক্ষ উকিল তাকে জেরা করে এমন কোন তথ্য নিয়ে নিছে যেগুলো কার দিকে চলে যায়, এখন বিরোধী পক্ষের দিকে চলে যায়। এটা হলো আরেকটা কৌশল। 3 নাম্বার, এই যে সুলাইমান তার জবানবন্দি নিচ্ছিলাম না আমি, আদালতে এটা প্রমাণ করা, কি প্রমাণ করা, যে সুলাইমানকে যে শরীফুল আদালতে হাজির করতে নিয়ে আসছিল, জবানবন্দি নিছিল, সে একজন বিশ্বাসের অযোগ্য সাক্ষী, আদালতে এই বিষয়টা প্রমাণ বা প্রতীয়মান করা। এই তিনটা হলো জেরার কৌশল। আবার তাহলে জেরাকারী মানে কি, বন্ধু পক্ষ না শত্রু পক্ষ, বিরোধী পক্ষ না? তাহলে জেরা করার সময় কি আপনাকে আস্থা রাখবে? আপনাকে বিপদে ফালাবেই পালাবে। তাহলে সাক্ষীকে বিপদে ফালালে লাভ কি? হাজিরকারী পক্ষরা দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে জেরার কৌশল হলো তিনটা। 1 নাম্বার, জবানবন্দি দিতে যে সাক্ষী আসছে তার সাক্ষ্যটাকে কি করা, দুর্বল বা ধ্বংস করে ফেলা। 2 নাম্বার, এই সাক্ষী তো আমার বিরুদ্ধে, আমি তো জেরা করতেছি, তার কাছ থেকে আমি এমন বক্তব্য আদায় করবো যেটা আমার পক্ষে চলে আসবে, নিজের সপক্ষে নিজের পক্ষে কিছু কি করা, আদায় করা। থার্ড, সে যে একজন বিশ্বাসের অযোগ্য, এটা আদালতে কি করা, প্রতীয়মান করা। সে যে একজন বিশ্বাসের অযোগ্য, এটা আদালতকে দেখানো বা প্রতীয়মান করা। এই তিনটা হলো কি জেরার কৌশল। পারবেন? পারা যাবে? 1 নাম্বার কি, জবানবন্দির সাক্ষ্য, জবানবন্দির সাক্ষ্য তো বুঝছেন, প্রথম যে হাজিরকারী পক্ষের সাথে সাক্ষ্য দিছিল, এটাকে দুর্বল করা বা ধ্বংস করা। 2 নাম্বার, এই জবানবন্দির যে সাক্ষী দিতে আসছে তার কাছ থেকে নিজের সপক্ষে কিছু বক্তব্য বা তথ্য আদায় করা, সে যে বিশ্বাসের অযোগ্য এটা আদালতে প্রতিপন্ন বা প্রতীয়মান করা। এই তিনটা হলো কি জেরার কৌশল। সাক্ষ্য আইনের 126 দ্বারা একজন উকিল আইনজীবী তিনি মক্কেলের কাছ থেকে প্রাপ্ত তথ্য দলিল মক্কেলকে দেওয়া কোনো পরামর্শ মক্কেলের অনুমতি ছাড়া প্রকাশ করবেন না। 126 দ্বারা এই বিষয়গুলা একজন দুবাসী বা তার অফিসের যারা চাকর কেরানি আছেন তাদের ক্ষেত্রে এই বিধানগুলা প্রযোজ্য হইবে। সত্য প্রণোদিত হয়ে সাক্ষ্য দিলে, অর্থাৎ একজন উকিল যদি মক্কেলের নির্দেশে সাক্ষ্য দেয়, এজন্য উকিলকে দোষী করা যাবে না। সাক্ষ্য 128 দ্বারা মক্কেল যে তথ্যগুলো আইন উপদেষ্টার কাছ থেকে পাইছে সেগুলোও তিনি গোপন রাখতে পারবেন। 129 দ্বারা যে ব্যক্তি মামলার কোনো পক্ষই না এবং সে একজন সাক্ষী অথবা দলিলের মালিক, এই দলিল হাজির করতে গেলে তার অসুবিধা হইতে পারে, এই জন্য তাকে দলিল হাত নিয়ে হাজির করাইতে বাধ্য করা যাবে না। 130
যে দলিল রমজানের কাছে থাকলে সে হাজির করতে অস্বীকার করতে পারতো, এই দলিল আজকে আমাদের রমজান ভাইয়ের স্ত্রীর কাছে আছে। রমজান ভাইয়ের অনুমতি ছাড়া রমজান ভাইয়ের স্ত্রী এই দলিল আদালতে হাজির বা দাখিল করতে পারবে না বা বাধ্য করানো যাবে না। একজন সাক্ষী যে সকল প্রশ্নে তাকে অভিযুক্ত দণ্ডিত করতে পারে, এই অজুহাতে সে উত্তর দেওয়া থেকে রেহাই পাবে না যদি প্রশ্ন যুক্তিসঙ্গত হয়। 132, দুষ্কর্মের সহযোগী তিনি সাক্ষ্যদানের যোগ্য বলিয়া গণ্য হবেন। তার অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে কোনো ব্যক্তির দণ্ড হলে দণ্ডটা বেআইনি হবে না। 133 দ্বারা অপরাধ প্রমাণ করার জন্য কোনো সাক্ষীর নির্দিষ্ট সংখ্যা নাই। 134 দ্বারা সাক্ষীর জবানবন্দি যারা পুনরায় জবানবন্দি, কোনটা আগে কোনটা পরে হবে আইন দ্বারা নির্ধারিত। এটা যদি নির্দিষ্ট আইনে নির্ধারণ না থাকে আদালতের সদ্বিবেচনায় নির্ধারণ করা হবে। সাক্ষ্য আইনের 136, সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন জজ সাহেব। জবানবন্দি যারা পুনরায় জবানবন্দির সংখ্যা 137, 137 দ্বারা আগে সাক্ষীর জবানবন্দি, বিরোধী পক্ষ চাইলে জবানবন্দির বাইরে গিয়েও জেরা করতে পারবে। জেরার বিষয় নিয়ে আবার তাকে পুনরায় জবানবন্দি করতে পারবে হাজিরকারী পক্ষ। পুনরায় জবানবন্দির বিষয়ে ব্যাখ্যা চায় বিরোধী পক্ষ আবার পুনরায় জেরা করতে পারবে, তবে অবশ্যই তা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে হইতে হবে। 138 দ্বারা জেরার উদ্দেশ্য দুইটা সত্য উদ্ঘাটন করা, সাক্ষীকে অধিক পরিমাণ প্রশ্ন করে বিভ্রান্ত না করা। 138 জেরার কৌশল হলো তিনটা: সাক্ষীর জবানবন্দির সাক্ষীকে ধ্বংস বা দুর্বল প্রতিপন্ন করা, দুর্বল করে তোলা, স্বপক্ষে নিজের পক্ষে। কার কাছ থেকে? ধরেন আপনি একজন লোক নিয়ে আসছেন আপনার পক্ষে কথা বলবে, এখন আমি এমন কিছু প্রশ্ন করছি ওই লোকটা দেখা যাইতেছে পেছে পড়ে আমার পক্ষে কথা বলতেছে। এটা হলো 2 নম্বর কৌশল, বুঝছেন? তৃতীয়ত, মানে একটা লোক নিয়ে আসছেন আপনি আমার সাথে তর্ক করার জন্য, মানে আপনি ওকে নিয়ে এসে কি করবেন, জিতে যাবেন। কিন্তু আমি ওই লোকের এমন এমন প্রশ্ন করতেছি, উত্তর এমন ভাবে দিতেছে দেখা যাচ্ছে না আমার পক্ষে চলে আসছে কথাগুলো। এটা হলো 2 নম্বর কৌশল। তৃতীয়, তার সে যে বিশ্বাসের অযোগ্য বা এই সাক্ষী যে মিথ্যাবাদী, এটা আদালতকে প্রতিবেদন করা। আগামী ক্লাসে দেখবেন সাক্ষ্য আইনের 139 থেকে সাক্ষ্য আইনের 100 কত পর্যন্ত? 40, 41, 42, 43, 44, 45, সাক্ষ্য আইনের 155 পর্যন্ত এগিয়ে আসবেন। ইনশাল্লাহ বাকিটা দেখা যাক কি হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। যাদের সুযোগ আছে বুঝদারি ক্লাসে জয়েন করবেন 5 মিনিট পরে। ঠিক আছে।